আচ্ছা, আজকে আমাদের সেশন 13 আমরা আলোচনা করব পিএইচপি ম্যাজিক মেথড। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে হ্যাঁ, এই প্রজেক্টটাকে একটু আর একটু কারিশমা করি। সেটা হচ্ছে সেশন 13 এটা কিসের উপর নিচ্ছি? ম্যাজিক মেথডস। ওই কথাটাও যুক্ত করে দিই, আন্ডারস্কোর ম্যাজিক মেথডস, তাহলে বুঝতে সুবিধা হবে। রিনেম আন্ডারস্কোর ম্যাজিক মেথডস। আচ্ছা, প্রথম ম্যাজিক মেথড যেটা নিয়ে আলোচনা করব, আমরা গুগল থেকে সার্চ করেছিলাম পিএইচপি ম্যাজিক মেথড, তখন আমাদের এই php.net-এর ডকুমেন্টেশনটা পেলাম। ওখানে প্রথম ম্যাজিক মেথড যেটা, সেটা হচ্ছে কনস্ট্রাক্টটা নিয়ে আলোচনা করব। যেহেতু এটা একটা মেথড নিয়ে, ম্যাজিক মেথডটাও তো একটা মেথড, তাই না? মেথড নিয়ে যেহেতু কথা বলতেছি, মেথড কার মধ্যে থাকে? ক্লাসে। সুতরাং মেথড নিয়ে ডিসকাস করতে গেলে আমাদের গিনিপিক যেহেতু এখন ম্যাজিক মেথড, সেহেতু ম্যাজিক মেথড নিয়ে ডিসকাস করতে গেলে আমাদের অবশ্যই একটা ক্লাস লাগবে। সেই ক্লাসটা আমরা এখানে লিখছি। সাপোজ আমরা পার্সন ক্লাসের ভিতর আমাদের যত এক্সপেরিমেন্টগুলো করব, পার্সন ক্লাসের ভিতর, পার্সন ক্লাসের কথা কথা একটা প্রপার্টির নাম দিলাম, পাবলিক প্রপার্টি, যেটা নেম, তার নেম নামক একটা প্রপার্টি থাকবে, এটা আমরা দিয়ে নিলাম। ঠিক আছে, আরও দু একটা দেই, পাবলিক অ্যাড্রেস, পাবলিক ফোন নাম্বার, তিনটা পাবলিক প্রপার্টি আমি ডিক্লেয়ার করলাম। এখন আমরা যে ম্যাজিক মেথডটা নিয়ে আলোচনা করছি, সে কি ক্লাসের ভিতরে থাকবে না বাইরে থাকবে? ভিতরে। তাহলে পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, একে লিখলাম। এখানে ভিতরে ইকো করছি, ইকো আই এম ইনসাইড আন্ডারস্কোর মেথড। আই এম ইনসাইড অমুক মেথড। এখন বলেন তো, এই কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডটাকে তো আমি কল করি নাই, এ কি অটোকল হবে? অটোকল হবে, হ্যাঁ। তার মানে আউটপুটে লেখা আসবে আই এম ইনসাইড কনস্ট্রাক্ট, তাই না? দেখেন তো আসে কি না। হ্যাঁ, দাঁড়ান, অনেকে বলছে কিন্তু আসবে, কিন্তু আমরা কি জ্যাম্প অন করি নাই? ও, এটা 13, অনেকে বলছে হচ্ছে আসবে। এখানে একটা কাজ করতে হবে, প্রজেক্টটাকে বন্ধ করে আবার চালু করতে হবে, ক্লোজ, তারপর ওপেন করতে হবে নতুন নামে, রিফ্রেশ, তারপর জ্যাম htdocs ম্যাজিক মেথডস। এই প্রজেক্টটাকে ওপেন করলাম। ও, এটা B44, সরি, ওপেন, htdocs। আপনাদেরটা হচ্ছে এটা B45 সেশন 13 ম্যাজিক মেথড, এটা। তো এটাকে যখন আমি রান করি, কি আসতেছে? আচ্ছা, এটা সে মনে রেখে দিছে ওই নামটা, তাই না? হ্যাঁ, ওই যে এই নামটা যে আমি চেঞ্জ করছি, সেটা সে রিফ্যাক্টর করে নাই। ওইটা ডট আইডিটা মুছে দিব, ওইটাতে মনে রেখে দিছে সে ডট আইডিয়া ফোল্ডারটা মুছে দিতে, তাই না? এটার মধ্যেই যত গন্ডগোল। ঠিক আছে, এটাকে ক্লোজ করে দিলাম। এখন এখন এটাকে ক্লোজ করে রিওপেন করি নাকি? হ্যাঁ, জ্যাম কি টাইপের সমস্যা?
আপাতত আরেকটা পিসিতে বসেন, সহজ সলিউশন। আচ্ছা, htdocs 45 ম্যাজিক মেথড এবার ওপেন করলাম। এবার দেখি কি সমস্যা। এখন তো এটা না, এটা না, এটা কি সমস্যা? আইডিয়া ফোল্ডার আমি মুছে দিছি। এখন কি নতুন প্রজেক্ট করতে হবে এই জন্য? আচ্ছা, নতুন প্রজেক্ট করলাম, বুঝছি। না, আমার এখানে ব্রাউজারটা অটো ক্লিক করলে হচ্ছে না আইডিয়া ফোল্ডারের জন্য। ঠিক আছে, আইডিয়া ফোল্ডার নিয়ে যখন এত ঝামেলা, ট্রেনার আন্ডারস্কোর B45 আন্ডারস্কোর সেশন 13 আন্ডারস্কোর ম্যাজিক মেথডস একসাথে লিখলাম, ওকে করলাম, নিউ উইন্ডো করলাম, আর আমাদের ওই প্রজেক্টটাকে, ওই ফাইলটাকে নিয়ে আসলাম এখানে, পেস্ট করে দিলাম। হয় না? আচ্ছা, না হলে নাই, ম্যাজিক মেথড, হ্যাঁ, অসুবিধা নেই, লাগবে না। এর দূর কোড আবার কি কপি পেস্ট করবো? কোড আপনারা করার চেষ্টা করবেন, হাত ফ্লুয়েন্ট হবে। ক্লাস পার্সন, তারপর আমাদের কিছু প্রপার্টি, পাবলিক ডলার নেম, পাবলিক ডলার ফোন অ্যাড্রেস, পাবলিক ডলার ফোন, এই কয়েকটা প্রপার্টি নিলাম। এখন এর মধ্যে একটা আলোচনা করতেছি আমরা, পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট। তো এর ভিতর আমরা লিখলাম ইকো আই এম ইনসাইড অমুক মেথড, আমি আই এম ইনসাইড অমুক মেথড, স্পেস দিয়ে একটা বিআর দিয়ে দিলাম। এখন এটা দেখেন, এটা কি হচ্ছে না, আমাদের আউটপুটে কিছু আসতেছে না কেন? কারণ হ্যাঁ, কোনো অবজেক্ট ক্রিয়েট করা হয় না। ক্রিয়েট নামক, কনস্ট্রাক্ট নামক যে ম্যাজিক মেথডটা, সে অ্যাক্টিভেট হয় শুধুমাত্র যখন এই ক্লাস পার্সন ক্লাস থেকে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করা হবে তখনই। তার মানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি ওবিজে, সংক্ষেপে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ওবিজে, কার থেকে? পার্সন ক্লাস থেকে। এখন কি হবে বলেন তো? পার্সন ক্লাস থেকে যখন একটা অবজেক্ট ক্রিয়েটের চেষ্টা চলতেছে, তখন কি করলো, জেন ইঞ্জিন খুঁজলো যে পার্সন ক্লাসের ভিতর কোনো কনস্ট্রাক্ট মেথড আছে কি না, থাকলে ওটাকে কল করে দিল। তো কল করে দেওয়ার ফলে আমরা এখন আউটপুটে দেখতে পাচ্ছি আই এম ইনসাইড পার্সন কনস্ট্রাক্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এটা গেল কনস্ট্রাক্ট। তারপর আরেকটা আছে ডেস্ট্রাক্ট, পাবলিক ফাংশন আন্ডারস্কোর ডেস্ট্রাক্ট। সে কাজ করে অবজেক্ট একটা ধ্বংস হওয়ার সময়। যেমন এখানে যদি এই লেখাটাই কপি পেস্ট করা হয়, তাহলে দেখেন আমাদের এই লাইন, এই স্ক্রিপ্টটা হচ্ছে কয় লাইনের? যত মানে এই লাইনের পর স্ক্রিপ্টটা শেষ না? 25 নম্বর লাইনের পর স্ক্রিপ্টটা শেষ না? সুতরাং একটা অবজেক্ট তৈরি হলো, তখন কনস্ট্রাক্ট মেথড কল হইলো। তারপর পরবর্তী লাইনে 26 নম্বর লাইনে ওই অবজেক্ট, আর কোনো স্ক্রিপ্ট নাই। তার মানে অবজেক্টটা ধ্বংস হয়ে যাবে না, কাজ শেষ যেহেতু। সুতরাং তখন অটোমেটিক কল হবে, একটা অবজেক্ট ধ্বংস হওয়ার সময় অটোমেটিক কল হবে ডেস্ট্রাক্ট মেথড। দেখেন এই যে আই এম ইনসাইড পার্সন ডেস্ট্রাক্ট। এখন মাঝখানে যদি আপনার এরকম থাকতো যে ইকো হ্যালো ওয়ার্ল্ড, মাঝখানে যদি আপনার এরকম থাকতো ইকো হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখেন আগে কনস্ট্রাক্ট মেথড হইতো, আগে কনস্ট্রাক্ট মেথড কল হইতো,
তারপর হ্যালো ওয়ার্ল্ডটা ইকো হতো, তারপর হচ্ছে স্ক্রিপ্ট শেষ হওয়ার কারণে ডিস্ট্রাক্ট মেথডটা কল হতো। কিন্তু আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করার আগে ওবিজেকে ডিস্ট্রয় করে দেই, আনসেট করে, আনসেট ওবিজে, তাহলে বাই ফোর্স আমি কাকে ডিস্ট্রয় করলাম? অবজেক্টটাকে। তাহলে সে কি হ্যালো ওয়ার্ল্ডের আগে হয়ে যাবে না? আই এম ইনসাইড পার্সন ডিস্ট্রাক্ট আগে হয়ে গেল, দেখছেন? তার মানে আমি স্ক্রিপ্ট শেষ হওয়ার জন্য ওয়েট করলাম না, তার আগেই যদি অবজেক্টটাকে ধ্বংস করি, তাহলে আমরা টেস্ট করতে পারি যে আসলেই একটা অবজেক্ট ধ্বংস হইলেই ডিস্ট্রাক্ট মেথডটা কল হয়। এই ব্যাপারটা বুঝতে পারছেন? ডিস্ট্রাক্ট ম্যাজিক মেথডটা কখন কল হয়? যখন একটা অবজেক্ট ধ্বংস করে দেন বা হয়ে যায়। করে দেন বলতে আনসেট করে, একটা অবজেক্টকে আপনি আনসেট করে দিছেন, একটা অবজেক্টকে আপনি দেখেন আনসেট করে দিছেন, তার মানে কি এই অবজেক্টটা এখানে ধ্বংস হয়ে যাচ্ছে না? তো ধ্বংস হওয়ার সময় জেন ইঞ্জিন কী করবে? ওই অবজেক্টকে ধ্বংস করার সময় দেখবে যেই ক্লাস থেকে ওই অবজেক্টটা তৈরি করা হয়েছে সেই ক্লাসের ভিতর কোনো ডিস্ট্রাক্ট নামক ম্যাজিক মেথড আছে কিনা। যদি থাকে তাহলে সেই ডিস্ট্রাক্ট নামক ম্যাজিক মেথডকে ধ্বংস হওয়ার আগে দিয়ে কল করবে। কল করলো, এই লাইনটা প্রিন্ট হইলো, তারপর অবজেক্টটা ধ্বংস হইলো, তারপর আপনি ইকো করলেন হ্যালো ওয়ার্ল্ড, ওই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লাস্টে প্রিন্ট রইল। এই গেল আমাদের কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট ম্যাজিক মেথড। জি বলেন। কনস্ট্রাক্টের আগে আপনি বলতে চাচ্ছেন যদি আমি এখানে এখানে আনসেট করি এটা, ও না, হ্যাঁ হবে হবে। অ্যাকচুয়ালি আপনি বলতে চাচ্ছেন এই জিনিসটা, হ্যাঁ টেস্ট করে দেখেন এই জিনিসটা যদি ইয়ের উপরে হয় অসুবিধা কি? ব্যাপারটা তো করতেছে কে? কলটা করতেছে কে? জেন ইঞ্জিন না? ফাংশন ধরে মেথডের নাম ধরে কল হচ্ছে। যেমন এখন আমরা নিউ পার্সন অবজেক্ট, এখানে কি কোনো চেঞ্জ করছি? এটা ডিস্ট্রাক্ট উপরে গেল, এবার কনস্ট্রাক্ট নিচে আসছে, সমস্যা কি? হ্যাঁ, প্রথমে কনস্ট্রাক্ট হয়েছে, তারপর হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, তারপর স্ক্রিপ্টটা শেষ হওয়ার কারণে ডিস্ট্রাক্টে কল হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে আপনি ফাংশনের মধ্যে, ক্লাসের মধ্যে ফাংশনগুলোকে যে কোনোভাবে আপনি রাখতে পারেন, সে তো কল হচ্ছে তার ফাংশন নেম ধরে, সুতরাং সেই ফাংশনটাকে জেন ইঞ্জিন অটোমেটিক খুঁজে বা পিএইচপি ইন্টারপ্রেটার খুঁজে নিবে। মানে এই অ্যারেঞ্জগত, এই যে ফাংশন কোনটা উপরে দিলাম কোনটা নিচে দিলাম, এইটার উপর কোনো সমস্যা না। আচ্ছা, তারপর এটা গেল ওবিজেকে যদি আমি আনসেট করি। আচ্ছা বলেন, আনসেট করলাম, দেখেন দেখেন আনসেট করলাম ওবিজেকে, তাহলে কি হবে? কোন লাইন আগে আসবে? এই লাইনের, এই প্রোগ্রামের আউটপুট কি হবে বলেন এবার? আই এম ইনসাইড কনস্ট্রাক্ট, তারপর আই এম ইনসাইড ডিস্ট্রাক্ট, তারপর হ্যালো ওয়ার্ল্ড। তারপর যদি আমি আবার ওবিজে পার্সন না করে এবার মনে করেন আমি অবজেক্ট ওয়ান বা অবজেক্ট অ্যানাদার নামের ইয়ের মধ্যে পার্সন ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করলাম, সেক্ষেত্রে আউটপুট কি হবে? আই এম ইনসাইড কনস্ট্রাক্ট, তারপর হ্যালো ওয়ার্ল্ড, আবার কনস্ট্রাক্ট। বলেন, সিরিয়ালি বলেন, আপনি নিজেকে পিএইচপি ইন্টারপ্রেটার ভাবেন। প্রথমে কি প্রিন্ট হবে, তারপর কি প্রিন্ট হবে? ডিস্ট্রাক্ট। এবার আসছেন লাইনে, ঠিক আছে? তারপর কি প্রিন্ট হবে? তারপর আবার কনস্ট্রাক্ট। ভেরি গুড, ভেরি গুড। এখন ভাবেন আমাদের দুইটা ক্লাস আছে, আরেকটা ক্লাস আছে, যেমন তখন তো একটা নকশা নিয়ে কাজ করলাম, এখন মনে করেন আরেকটা ক্লাস আছে ডামি ক্লাস। এখন ডামি ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি আছে, পাবলিক ডলার ডামি। কথার কথা, এখন বলেন আমি যদি এখানে, এদিকে তাকান, এখানে আমি লিখি যে অবজেক্ট অ্যানাদারের জায়গায় আমি যদি এখানে ডামিকে কল করি, ডামিকে কল না মানে ডামি ক্লাস থেকে যদি অ্যানাদার অবজেক্টকে ক্রিয়েট করি, এবার বলেন আউটপুট কি হবে?
বলেন তাড়াতাড়ি। আই এম ইনসাইড কনস্ট্রাক্ট, তারপর ডিস্ট্রাক্ট, তারপর তারপর হ্যাঁ আই এম ইনসাইড ডামি হবে, আই এম ইনসাইড কনস্ট্রাক্ট কেন হবে না বলেন? কারণ ডামি ক্লাসের মধ্যে কি কোনো কনস্ট্রাক্ট মেথড আছে যে কল হবে? যদি এখানে আপনি কনস্ট্রাক্ট মেথড দেন যে পাবলিক ফাংশন হ্যাঁ আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এইবার গিয়ে যদি এখানে লেখেন ইকো 1 2 3, এবার বলেন আউটপুট কী হবে? সবসময় যে আই এম ইনসাইড ওইটাই হবে এমন তো কোনো কথা নাই। তাহলে কী হবে? এইবার একটা কনস্ট্রাক্ট, তারপর ডিস্ট্রাক্ট, তারপর হ্যালো ওয়ার্ল্ড, তারপর ভেরি গুড। সিচুয়েশনটা বুঝতে হবে। এই তো, তার মানে আপনারা ব্যাপারটা কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্টের ব্যাপারটা কখন অ্যাক্টিভেটেড হচ্ছে ব্যাপারটা আপনারা ধরতে পারছেন। যেই ক্লাস থেকে আমার অবজেক্ট ইনিশিয়েট হচ্ছে সেই ক্লাসের ভিতর তো ওই কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডটা বা ডিস্ট্রাক্ট ম্যাজিক মেথডটা থাকতে হবে, তাই না? না থাকলে হবে? তো এখানে এখানে আসলো, এখানে 1 2 3 আসলো, তারপর কিছু আসবে? আর আসবে না? যদি ফাংশন না থাকে সেখানে সে কোত্থেকে কি এক্সিকিউট করবে? সে খুঁজবে ডিস্ট্রাক্ট মেথড আছে কি না, এই খোঁজার কাজটা সে করবে, খুঁজে পাবে না, কলও হবে না। কিন্তু আপনি যদি এখানে একটা ডামির মধ্যে পাবলিক ফাংশন আন্ডারস্কোর ডিস্ট্রাক্ট দিয়ে দেন, তাহলে এখানে এখানে মনে করেন তখন এখানে যদি একটা ইকো করে দেন 4 7 8 9 7 8 9, তাহলে কি প্রিন্ট হবে বলেন? আউটপুট কি কি হবে? কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, হ্যালো ওয়ার্ল্ড, তারপর 1 2 3, তারপর 7 8 9। ভেরি গুড। এগুলো পাশাপাশি হবে, 1 2 3 7 8 9 পাশাপাশি হবে। কেন বুঝছেন তো? বিআরটি এর নাই, এই 1 2 3 7 8 9। এটা এখানে কেন? এখানে ডট কেন? এটা তো পুরোটা মিলাই আমার স্ট্রিং। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি হেল্প করতে চাইছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কনস্ট্রাক্ট গেল, ডিস্ট্রাক্ট গেল, এবারে সিরিয়ালি কি আসে আমাদের? কল এবং কল স্ট্যাটিক। কল এবং কল স্ট্যাটিক দুইটাই কাজ করে কি নিয়ে? কল আমরা কাকে করি? কাকে কল করি? প্রপার্টিকে কল করে না মেথডকে কল করে? তাহলে যেহেতু ম্যাজিক মেথড কল, সেহেতু সে কল করবে কাকে? মেথডকে। কোন মেথডকে কল করবে? ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের প্রথমটা চিন্তা করি, আমাদের ম্যাজিক মেথডের নাম কি? আন্ডারস্কোর আন্ডারস্কোর কল। এটা আমাদের আগে উল্লেখ করে দিতে হবে না? আন্ডারস্কোর আন্ডারস্কোর কল কোথায় উল্লেখ করে দিতে হবে? ক্লাসের মধ্যে। আপনাদেরকে একটু জানায় রাখি, যেটা হচ্ছে এই কল যে ম্যাজিক মেথডটা, এটা অ্যাক্টিভেটেড হবে তখন যখন আপনি কোনো ভুল নামে কোনো একটা মেথডকে কল করতে যাচ্ছেন, যেইটা ওই ক্লাসে এক্সিস্টই করে না। যে মেথডটা ওই ক্লাসে এক্সিস্ট করে না এমন একটা মেথডকে আপনি যদি কল করেন, তখন ওই মেথডটা তো পাইলো না, না পেয়ে সে খুঁজবে যে আমার ক্লাসটার মধ্যে আন্ডারস্কোর আন্ডারস্কোর কল নামে কোনো ম্যাজিক মেথড আছে কিনা, তাহলে ওইটাকে সে কল করে দিবে। এবং ভুল যেই মেথডটা কল করছিলেন, ভুল নামের মেথডটার নামটা দিয়ে দিবে কলের। কিভাবে দিবে দেখেন তো। আমরা আগে ইয়ে করি, আমাদের যেটা নিয়ে আলোচনা করতেছি, পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কল। দেখেন তার মধ্যে কয়টা প্যারামিটার? কলের মধ্যে দুইটা, একটা হচ্ছে নেম এবং আর্গুমেন্টস। তো আমি ইকো করতেছি, ইকো আমি ইনসাইড অমুক মেথড
এটা ঠিক আছে, আই এম ইনসাইড অমুক মেথড, এখানে ডট দেই নাই। তারপর পরের লাইনে বলতেছি ইকো রং মেথড নেম, রং মেথড ইজ ইকুয়াল টু, রং মেথড ইজ ইকুয়াল টু নেম, ডলার নেম। তার মানে কি, আমি যে ভুল মেথড, যেটা যেটা মনে করেন আমি এক্স ওয়াই জেড মেথডকে কল করলাম, ওবিজে অবজেক্টে এক্স ওয়াই জেড মেথডকে কল করলাম, আমার পার্সন ক্লাসে কি এক্স ওয়াই জেড নামে কোনো মেথড আছে? তাইলে ওই এক্স ওয়াই জেড নামটা চলে আসবে এর ঘাড়ে, এই ভেরিয়েবলটার ঘাড়ে। আর এক্স ওয়াই জেডের মধ্যে, মেথডের মধ্যে আমি যদি কোনো একটা প্যারামিটার পাস করতাম, ওইটা চলে আসতো অ্যারে আকারে আর্গুমেন্টসের কাছে। তো আমি একটু দেখাই, ইকো করি প্রি করে, ইকো প্রি, এটা বুঝবেন, মানে একটু প্রথমে জিনিসটা প্র্যাকটিক্যালি কমপ্লিট করার পর আরও বুঝতে সুবিধা হবে। এগুলো পিএইচপি ম্যানুয়ালে একটু জটিলভাবে বলা আছে, বাট আমরা দেখব জিনিসটা আসলে অত জটিল না যদি বোঝা যায়। যেমন ইকো, যেহেতু বলতেছি আর্গুমেন্টসটা কি একটা অ্যারে, আর্গুমেন্টসটা কি একটা অ্যারে, সুতরাং একে প্রিন্টার করতে হবে না, প্রিন্টার আর্গুমেন্টস। এবার দেখেন ব্যাপারটা হচ্ছে কল, এটা সবাই লিখছেন, এটা লেখাটা কমপ্লিট করেন, বলেন। এটা আপনি যে কোনো ভেরিয়েবল দিতে পারেন, তবে দুইটা প্যারামিটার দিতে হবে, যে কোনো দিতে পারেন, এই যে রং নেম, তারপরে এখানে অ্যারে বা অ্যারে আর্গুমেন্টস এভাবেও দিতে পারেন, ঠিক আছে, আর্গুমেন্টস এভাবেও দিতে পারেন। মোট কথা ওইটা হচ্ছে জাস্ট লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, এখন বিষয়টা কি, এই যে ম্যাজিক মেথডটা নিয়ে আমরা স্টাডি করতেছি, এটার বিষয়টা কি, এ কখন কল হবে? যখন আমরা একটা ক্লাসের মধ্যে এক্সিস্ট করে না এমন একটা মেথডকে কল করতে যাব। যেমন দেখেন, আমি যদি এখন ডলার ওবিজে লিখে অ্যাক্সেস করতে যাই, ডলার ওবিজে লিখে একটা অ্যাক্সেস করতে চাই, যদিও এখানে একে আনসেট করা হয়েছে, তাই না? এই আনসেটটা আমি কি করি, সবার লাস্টে দিয়ে দিই, আনসেটটা সবার লাস্টে দিয়ে দিলাম। এখন দেখেন ডলার ওবিজেকে আমি যদি অ্যাক্সেস করি কি কি পাই দেখি তো, তার কোনো মেথড আছে আদৌ? ডলার ওবিজেতে কোনো মেথড আমরা উল্লেখ করছি ম্যাজিক মেথড ছাড়া? পার্সোনাল ইউজার ডিফাইন কোনো মেথড লিখছি আমরা? লিখি নাই। আচ্ছা লিখি, আপনাদের ওই আফসোসটাও রাখবো না। প্রপার্টি যেহেতু লিখি, ফাংশন ডু সামথিং, ডু সামথিং নামক একটা আমাদের ইউজার ডিফাইন, ডু সামথিং নামক আমাদের একটা ইউজার ডিফাইন মেথড লিখতেছি। এখানে লিখলাম ইকো আই এম ডুইং সামথিং, আই এম ডুইং সামথিং। মানে এখন তো আমাদের একটা মেথড আছে নাকি, এখন আমাদের ক্লাসের ভিতরে একটা মেথড আছে না আমাদের ডিফাইন করা, ওটার নাম কি? ওটা ডামি ক্লাসে রাখছি, রাইট। তাহলে এটাকে কেটে নিয়ে চলে যাই, জটিলতা এড়ানোর জন্য কি ডামিকে বাদ দিব নাকি ডামি থাকবে? এই ডামিটা আমাদের আর কোনো কাজে লাগবে না এক্সপেরিমেন্টের, বাদ দিব না রাখবো? বাদ দিয়ে দিই, মানে হয়তো জটিল করে লাভ নেই, এই ডামির এক্সাম্পলটাও বাদ দিয়ে দিই, এটা জাস্ট বোঝানোর জন্য করছিলাম। দেখেন এবার অবজেক্ট, এখন আমার কি ডু সামথিং নামক কি আছে, একটা নিজস্ব মেথড আছে, তাই না? এই মেথডটাকে কল করলে তো ফাইন, কোনো এররই অকার হবে না। কিন্তু এই মেথড না, একটু ভুল করে ফেলছেন মনে করেন, দেখেন এটা খেয়াল করেন, ডু সামথিং এর জায়গায় আপনি এরকম কিছু করে ফেলছেন, ভুল হইল না? মেথড নেমটা এই নামের মেথড কি আছে? নাই। এই যে আপনি ভুল করছেন, সেই ভুলের মাসুল সে অন্যভাবে আপনি এরর আকারে না পেয়ে, আপনি চাইলে এই যখন দেখবে সে আপনি একটা ভুল মেথডকে ডাকাডাকি করতেছেন, তখন সে এরর মেসেজ না দিয়ে যখন দেখবে যে আপনার কল নামে একটা ম্যাজিক মেথড আছে, তখন ওই এরর না শো করে কল ম্যাজিক মেথডকে কল করে দিবে পিএইচপি জেন ইঞ্জিন। যদি আপনার এই কল নামক ম্যাজিক মেথডটা না থেকে থাকে ক্লাসের মধ্যে, মনে করেন নাই, তাহলে কি দিবে সে? এরর দিবে না? একটা এরর দিবে না, বলবে না যে আনডিফাইন্ড মেথড
ডু সামথিং এবিসিডি 2 × 143, আনডিফাইন্ড মেথড বলতেছে না। তো আপনি চান যে প্রোগ্রামার কোনো কারণে চায় যে নামের বানান যদি ভুল করা হয় তাহলে এরর না দেখায়, এটার একটা লগ রাখা দরকার, কি কি নামের ভুল করতেছে বেশি প্রোগ্রামাররা। তাইলে আমরা তখন কি করব, একটা ম্যাজিক মেথড লিখব যার নাম হচ্ছে কি কল। এখন কল নামক যদি ম্যাজিক মেথডটা এখানে এক্সিস্ট করে, তখন ভুল যত ম্যাজিক মেথড, ভুল নামে যদি কোনো ম্যাজিক মেথডকে কোনো মেথডকে যদি ভুল নামে ডাকা হয়, তখন সে আর এরর না দেখায় কি করবে, কল নামক ম্যাজিক মেথডকে কল করে দিবে। আর নামের ঘরে তার প্যারামিটার হিসেবে নামের ঘরে ফেলাই দিবে ভুল নামটা, ভুল মেথডের নামটা, আর ওই মেথডের যদি কোনো আর্গুমেন্টস থাকে তখন ওইটা। তাহলে দেখেন এররের জায়গায় আপনি কি পেয়ে গেলেন, রং মেথড ইজ ইকুয়াল টু, এই কথাটা আমরা লিখছিলাম না ইকোর মধ্যে, হ্যাঁ, রং মেথড ইজ ইকুয়াল টু ওই যে নেম ভেরিয়েবলে কি মান, ওই ভুল মেথডটার নামটা না, ভুল মেথডের নামটা পেয়ে গেলেন $নেমের মধ্যে। আর অ্যারে, এটা মানে এটা খালি কেন, কারণ আমরা কি ওই ভুল মেথডের মধ্যে কোনো প্যারামিটার পাস করছিলাম। এই যে দেখেন আপনি এই যে এটার মধ্যে কোনো প্যারামিটার পাস করে নেই, করে দিই তো, রং মেথড প্যারামিটার দুইটা দিলাম। এখন দেখেন এই রং মেথডের মধ্যে আপনি যে দুইটা প্যারামিটার পাস করছিলেন ওই দুটো লিস্টেড, অ্যারে আকারে লিস্টেড হয়ে গেল। বিভিন্ন কারণে আপনাদের এইসব লগ রাখার দরকার হইতে পারে, ঠিক আছে, বিভিন্ন কারণে এই লগগুলা রাখার আপনাদের দরকার হইতে পারে, বুঝতে পারছেন। কল কখন কল হবে বলেন, কল ম্যাজিক মেথড কখন কল হবে, হ্যাঁ, যখন আমরা একটা ভুল নামে একটা মেথডকে কল করব, যেই মেথডটা এক্সিস্টই করে না আমার ক্লাসের মধ্যে, যেই মেথডটা এক্সিস্ট করে না আমার ক্লাসের মধ্যে, এরকম নামের কোনো একটা মেথডকে যদি আমি কল করি, তখন অটোমেটিক কল হবে হচ্ছে আন্ডারস্কোর কল নামের একটা ম্যাজিক মেথড। কল মেথডটা হচ্ছে আপনি যদি চান, আর যদি না চান তাহলে ফেটাল এরর খাবেন। কল মেথড যদি উল্লেখ করে না দেন তাহলে ফেটাল এরর। এই যে এটা না দিয়েও দেখাইলাম না আপনার ক্লাসের মধ্যে, এটা না দিয়ে দেখেন ফেটাল এরর, তাই না। এটা না করে আপনি যদি চান যে কাস্টমাইজ কিছু কাজ করবেন, প্লাস এই এররটার একটা লগ রাখবেন, পাইলে রাইট করে ফেলতে পারেন যে কোনো। মোট কথা ম্যাজিক মেথড কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, দেখেন একটা মজার জিনিস, কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট এবং স্লিপ ওয়েক আপ, এই দুইটা ছাড়া, এই চারটা ছাড়া, কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, স্লিপ এবং ওয়েক আপ, এই চারটা ম্যাজিক মেথড ছাড়া বাকিগুলা কাজ করে ভুল নিয়ে। বাকিগুলা কি নিয়ে কাজ করে, যত সব ভুল নিয়ে, তারা অ্যাক্টিভেটেড হয় ভুলের প্রেক্ষিতে, মানে স্বাভাবিক অবস্থায় অ্যাক্টিভেটেড হয় না, এরা হয় ভুল, কোনো কিছু ভুল করলে। যেমন মেথড নিয়ে, মেথডের ভুল নিয়ে কাজ করে কল এবং কল স্ট্যাটিক টাইপের মেথডে। আচ্ছা, আপনাদেরকে তো কল বুঝাইলাম, এবার বলেন তো কল স্ট্যাটিক কখন কল হবে। স্ট্যাটিক মেথড নামে একটা মেথড আছে পিএইচপিতে, আপনাদেরকে এই জন্য বুঝতে হবে যে আমাদের ডু সামথিংটা কী টাইপের মেথড, নর্মাল, ঠিক আছে। এখন আমরা আরেক ধরনের মেথড লেখা শিখি, পাবলিক স্ট্যাটিক ফাংশন, যে ডু ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে স্ট্যাটিক মেথড বলে একটা মেথড আছে, এটা কিন্তু আপনাদের মেথড পড়াচ্ছি, মেথডের আরেকটা টাইপ ম্যাজিক মেথড। কথা বলবেন না প্লিজ। ম্যাজিক মেথড আন্ডারস্কোর কল স্ট্যাটিক বুঝাইতে গিয়া আমাদের দরকার হইল স্ট্যাটিক মেথড কি এটা বোঝা। এখন আমি বুঝাচ্ছি স্ট্যাটিক মেথড কি। আলটিমেট টার্গেট হচ্ছে আন্ডারস্কোর কল স্ট্যাটিক বোঝানো। ওইটা বোঝানোর জন্য আপনাদের প্রি রিকুইজিট হয়ে গেছে কি স্ট্যাটিক মেথড কি এটা বোঝা। তো স্ট্যাটিক মেথড হচ্ছে এমন একটা মেথড যেই মেথডটাকে আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করব, কিন্তু বারবার আমরা ওই
ওই মেথডটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের যেন কোনো অবজেক্টের সাহায্য নিতে না হয়। আমরা আমাদের মনে করেন একটা মেথড প্রায়ই কল করতে হচ্ছে, প্রায়ই ব্যবহার করতে হচ্ছে। এখন প্রতিবার যদি আমরা নিউ পার্সন তারপর একটা অবজেক্টের মধ্যে ওইটা ইয়ে করে তারপর আবার অবজেক্ট থেকে এক্সেস অপারেটর দিয়ে ওই মেথডটাকে কল করতে হয়, এটা একটা পেইন না ঘন ঘন ইউজ করার ক্ষেত্রে? আমরা চাই যে আমার অবজেক্ট তৈরি থাকুক বা না থাকুক, অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমি সরাসরি ক্লাসের ভিতরে একটা মেথডকে কল করব, একটা প্রপার্টিকে অ্যাক্সেস করব। মেথড বা প্রপার্টি দুইটাই স্ট্যাটিক হতে পারে, মেথড এবং প্রপার্টি দুইটাই স্ট্যাটিক হতে পারে। স্ট্যাটিক প্রপার্টি এবং মেথডকে অ্যাক্সেস করা যায় উইদাউট হেল্প অফ এনি অবজেক্ট। এখানে দেখেন আমরা ওবিজেকে ইউজ করে বাকি এই এক্সপেরিমেন্টগুলো করতেছি না, কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের কোনো অবজেক্ট তৈরি করা লাগবে না। ডিরেক্টলি আমি দেখেন আমি যে দিলাম একটা স্ট্যাটিক প্রপার্টিও দিই, স্ট্যাটিক প্রপার্টি দিলাম পাবলিক স্ট্যাটিক মাই ডলার মাই স্ট্যাটিক প্রপার্টি, এটা জাস্ট বোঝার জন্য মাই স্ট্যাটিক প্রপার্টি। তাহলে দেখেন আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আমি অবজেক্ট ক্রিয়েটের উপরের কাজটা করতেছি ইচ্ছা করে। ক্লাস শেষ হয়েছে, ক্লাস শেষ হওয়ার পর অবজেক্ট ক্রিয়েট করছি তো এই লাইনে 40 নম্বর লাইনে নাকি, তার আগে আমি কি করতেছি দেখেন পার্সন ক্লাসের মধ্যে কি করতেছি একটা, এটাকে বলে স্কোপ রেজুলেশন অপারেটর। পার্সন ক্লাস দিয়ে দিচ্ছি স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর কি করতেছি অটো সাজেস্ট করবে সে, দেখবেন বলতেছে ডু ফ্রিকুয়েন্টলি আর মাই স্ট্যাটিক প্রপার্টি নামক দুইটা স্ট্যাটিক জিনিস আছে তোমার কাছে। কয়টা আছে এই ক্লাসের মধ্যে? ডু ইট ফ্রিকুয়েন্টলি, দেখেন ডু ইট ফ্রিকুয়েন্টলি, এই ডু ইট ফ্রিকুয়েন্টলির মধ্যে আমি দিলাম আই এম ডুইং ইট ফ্রিকুয়েন্টলি, ইকো I am doing it frequently. আর দেখেন তাহলে আমি যে এখানে কল করলাম ডু ইট ফ্রিকুয়েন্টলি, আমি যে একে কল করলাম, একে আমি কোনো অবজেক্ট তৈরি করছি? ডিরেক্টলি অ্যাক্সেস করতেছি না, ডিরেক্টলি অ্যাক্সেস করতেছি। দেখেন আপনি এখানে বলতেছি কি শুরুতেই আই এম ডুইং ইট ফ্রিকুয়েন্টলি। আবার একটা প্রপার্টিকে, একটা স্ট্যাটিক প্রপার্টিকে আপনি অ্যাক্সেস করতেছেন, তখন দিবেন কি পার্সন স্কোপ রেজুলেশন অপারেটর মাই স্ট্যাটিক প্রপার্টি। এখানে একটা ভ্যালু সেট করেন হ্যালো হ্যালো স্ট্যাটিক, একটা ভ্যালু দিলাম হ্যালো স্ট্যাটিক। এখন এই স্ট্যাটিক এটাকে আবার এখানে এসে আমরা ইকো করি, ইকো পার্সন মাই স্ট্যাটিক প্রপার্টি। দেখেন ওইটাকে এই মাঝখানে এই কয়েকটা লাইনের মধ্যে কি কোনো অবজেক্ট ক্রিয়েশন হয়েছে? সরাসরি আমি ক্লাসের ওই মেথড এবং প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারতেছি না, এটাই হচ্ছে স্ট্যাটিক প্রপার্টি। আপনি একটা HTML পেজ স্ট্যাটিক হলে কি হয়, সে যা আছে সহজ সরল না, অনেক যা আছে সেটাই দেখাবে, ডাটাবেস থেকে কন্টেন্ট চেঞ্জ হওয়ার কোনো বিষয় নেই। স্ট্যাটিক একটা ওয়েব পেজ এরকম একটা জিনিস যে আমার ক্লাসের মধ্যে যা আছে ওইটাকে হুবহু কল করতেছি, হুবহু অ্যাজ ইট ইজ। অবজেক্টগুলো কি কাজে লাগে? আচ্ছা এটাতে দেখেন আপনি একটা জিনিস, এখানে কিন্তু মাই ডু ফ্রিকুয়েন্টলি মেথডটাকে আপনি কল করতেছেন তাই না, বা এখন একটা প্রপার্টিকে আপনি ইয়ে করতেছেন, কিন্তু এখানে প্রত্যেকের ক্ষেত্রে অবজেক্টটা কি? অবজেক্ট নাই, এখানে কোনো অবজেক্ট নাই পার্সন ধরে। কিন্তু আমাদের তো প্রোগ্রামের খাতিরে একটা ক্লাসের মাল্টিপল ইনস্ট্যান্স নিতে হতে পারে। তখন আপনি কি পারবেন জরিনা নাম একটা পার্সনে সেট করতে? সাপোজ আমি কি উনি একটা কথা বলছে, আমি সাপোজ এর আগে একটা এক্সাম্পল কথা পাবলিক স্ট্যাটিক প্রপার্টির মধ্যে জরিনা দিলাম। এখন কি আমি আর পারবো যে জরিনাও থাকবে কালামও থাকবে? নাকি রিপ্লেস হয়ে যাবে একটা আরেকটার সাথে? কোনটা? কিন্তু কালাম। কিন্তু আমি অবজেক্ট আকারে করলে কি মাল্টিপল ইনস্ট্যান্স নিতে পারবো না? অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3। অবজেক্ট 1 এর নেম হবে জরিনা, অবজেক্ট 2 এর নেম হবে কালাম। এবার প্রত্যেকটা ডাটাকে আমরা কলিশন মুক্ত রাখতে পারতেছি না, এনক্যাপসুলেশন, রাইট? পারতেছি না। আমাদের এই কাজটা অবজেক্ট ওরিয়েন্টেডের কাজ করতে গেলে অবশ্যই অবজেক্ট দিয়ে করাটাই আমাদের মেইন কাজ। এটা হচ্ছে অপশনাল,
যে আপনার অবজেক্টের ব্যাপার স্যাপার নাই, সামান্য একটা এরর মেসেজ বা মেসেজ আপনার ইউজারকে শো করাইতে হবে। সেটার সেই সব কাজের জন্য আপনি সরাসরি অবজেক্টের কোনো বিষয় জড়িত নাই, শুধুমাত্র আপনি একটা ডাটা ইনসার্ট হলেও ইউজারকে শো করাবেন যে ডাটা হ্যাজ বিন ইনসার্টেড। এই যে মেসেজটা শো করাচ্ছেন, এই কাজগুলো করানোর জন্য, টুকটাক কাজ করানোর জন্য, যেগুলোর সাথে বিশাল অবজেক্টের কোনো ব্যাপার স্যাপার নাই, সেগুলো করাই নেবেন স্ট্যাটিক মেথড দিয়ে বা স্ট্যাটিক প্রপার্টি দিয়ে। কথা হচ্ছে হালকা পাতলা কাজগুলো, যেগুলোর সাথে ভারী কোনো অনেক ডাটার বিষয় নাই, বা সিম্পলি একটা ডাটা, যে হ্যাঁ ডাটা হ্যাজ বিন ইনসার্টেড, মেসেজ হচ্ছে এতটুকু, এই মেসেজটা একটা ইয়ের মধ্যে ফেললেন, তারপর আবার পরক্ষণে ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাটা হ্যাজ বিন ডিলিটেড হয়ে, ওটার মানি একই ভ্যারিয়েবলের মান সেট করে দিচ্ছেন, ডাটা হ্যাজ বিন ডিলিটেড, এরকম কাজের জন্য। কিন্তু আমাদের যখন একটা মানে বিভিন্ন সেট অফ কালেকশন অফ ডাটা নিয়ে কাজ করতে হবে, তখন আমাদের অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা বলতেছি অবজেক্ট নিয়ে প্রোগ্রামিং করবো, ওখানে যদি অবজেক্টই না থাকে তাহলে আর প্রোগ্রামিংটা হইলো কেমনে? সুতরাং আমাদের মেইন হচ্ছে অবজেক্ট দিয়ে কাজ করা। এটা হচ্ছে আপনাকে আরেকটা টুল পরিচয় করা দেওয়া হলো, স্ট্যাটিক মেথড বলে একটা মেথড আছে, যে আপনার হালকা পাতলা কোনো কাজের জন্য আপনি এভাবে ব্যবহার করবেন। এখানে কিন্তু আবার এইভাবে পারবেন না, যদি না করি একসাথে ম্যানেজ করতে পারবেন না আপনি। পারতেছেন না, কিন্তু অবজেক্টে পারছিলেন না, খেলেছে ইনস্ট্যান্স একটা নিলেন অবজেক্ট, আরেকটা নিলেন অবজেক্ট 1, একটা নিলেন অবজেক্ট 2, এরকম মাল্টিপল ব্যক্তির বিভিন্ন অবজেক্টে ইনফরমেশন রাখতে পারবেন। আর এটাকে যদি অ্যারে আকারে নিয়ে নেন তো বিশাল। তো বিষয়টা হচ্ছে আমাদের যতটুকু বলি ততটুকু বোঝার চেষ্টা করেন। আমাদের একটু গুগল করি, আমাদের হোয়াট ইজ স্ট্যাটিক মেথড ইন পিএইচপি। What is static method in PHP? Static can also be used to define static variables. মানে static variable আমরা ব্যবহার করতে পারি, দেখালাম না? And for late static binding, আচ্ছা, declaring class properties or methods as a static makes them accessible without needing an instantiation ওই যে of the class। আমরা অবজেক্ট তৈরি করি না ইনস্ট্যান্স থেকে, প্রতিটা ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স থেকে আমরা কি তৈরি করি? অবজেক্ট তৈরি করি। ওইসব ইনস্ট্যান্সিয়েশন ছাড়াই আমরা যেহেতু অ্যাক্সেস করতে পারি ওই স্ট্যাটিক মেথড বা প্রপার্টিকে, তাই মানে এই কাজটা করতে পারি। এই প্রপার্টিটা এ প্রপার্টি ডিক্লেয়ার্ড অ্যাজ স্ট্যাটিক ক্যানট বি অ্যাক্সেসড উইথ অ্যান ইনস্ট্যান্সিয়েটেড ক্লাস অবজেক্ট। মানে আপনি আবার ওইটা দ্বারা একটা অবজেক্ট দ্বারা আবার ওই স্ট্যাটিক ইয়েকে কল করতে মানে পাবেন না। যেমন ওবিজের মধ্যে কিন্তু আপনি ওইটা পাবেন না। আপনি ওবিজের মধ্যে খুঁজেন তো ওবিজে, তারপরে এক্সেস অপারেটর দেন, ডলার চিহ্নটা দেওয়া হয় নাই, ওবিজের মধ্যে এই চিহ্ন দেন, এখানে কি আপনি স্ট্যাটিকগুলো লিস্ট পাইছেন? এই কথাটা বলছে যে আপনি অবজেক্ট আকারে কিন্তু ওই স্ট্যাটিক প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবেন না। মানে একটা আরেকটার সাথে যায় না, দুটো দুই রকমের। আপনাদের আলটিমেটলি স্ট্যাটিক বুঝাইতে গিয়ে আমার আরেকটা জিনিস দেখাইতে ইচ্ছা করতেছে, আপনাদের আলটিমেটলি কী করতে হবে। যদিও এটা আমার প্ল্যান্ড যে এই সময় ঠিক এই সময়টাই আপনাদেরকে দেখাবো। ওপেন রিসেন্ট অ্যাটমিক প্রজেক্ট আছে এটা তো আমি রিনেম করে রাখছি আরেকটা নামে। আচ্ছা দাঁড়ান, ওপেন জ্যাম্প অ্যাটমিক প্রজেক্ট, এটা একটু বোঝাচ্ছি। হ্যাঁ, অ্যাটমিক প্রজেক্ট নিউ উইন্ডো দেখাচ্ছি আর কি, যে অ্যাকচুয়ালি মেসেজ নামে একটা ক্লাস, আমরা মেসেজিংয়ের কাজগুলো করার জন্য আমরা মেসেজ নামে একটা ক্লাস নিব। ওই ক্লাসের মধ্যে কিছু মেথড নিলাম, মেসেজ মেথড, ওইখানের মধ্যে আমরা মেসেজকে একবার সেট করতেছি, গেট করতেছি, এগুলো আমরা শিখব। ঠিক আছে, এখন আলটিমেটলি আমাদের অ্যাটমিক প্রজেক্টটা দেখতে কেমন হবে বা আলটিমেটলি আমাদের কী কী কাজ করতে হবে সেটার একটা ওভারভিউ এই সুযোগে আপনাদেরকে দেখাই দেই। যেমন যেহেতু সুযোগ হইল, দেখেন ইন্ডেক্স থেকে শুরু করি। এটা হচ্ছে অ্যাটমিক প্রজেক্ট, দেখি নামে আমি কোনো ভুল করছি নাকি, অন্য আরেকটা খুলে ফেলছি।
আচ্ছা লোকাল হোস্ট থেকে ঢুকি, রাইট, ভালো বলছেন। এই যে অ্যাটমিক প্রজেক্ট দেখছেন, অ্যাটমিক প্রজেক্ট ভিউ, এইটা দিলাম, কি চলে আসলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শিওর। এটা হচ্ছে একটা অ্যাটমিক প্রজেক্টের মিনিমাম স্যাম্পল, গত কোয়ার্টারের একজন স্টুডেন্টের দেখাচ্ছি আর কি। তো আপনারা আরও সুন্দর করবেন, কারণ আপনারা দেখলেনই হচ্ছে এরকম, আপনাদের প্রজেক্টের লুক হবে আরও বেটার। তো এখন বুক টাইটেল, মনে করেন বইয়ের হিসাব নিকাশ। তো এই যে একটা নতুন বইয়ের নাম ঢুকাচ্ছি, একটা নতুন বইয়ের নাম ঢুকাচ্ছি, বা একটাকে এডিট করতেছি, বা এই যে এটাকে কি করলাম, এডিট করে 1 লাগাইলাম, আপডেট দিলাম। এই যে দেখেন এখানে একটা মেসেজ আসছে না, ডাটা হ্যাজ বিন আপডেটেড, ওই মেসেজটা আবার চলেও গেছে। এই যে প্রতিটা কাজ করতেছি, এক একটা মেসেজকে যে হ্যান্ডেল করা হচ্ছে, ঘন ঘন অ্যাক্সেস করা হচ্ছে না, অ্যাড করলে একবার, ডিলিট করলে একবার, এই যে ট্র্যাশ করলাম, ট্র্যাশ করার পর বলতেছে ডাটা হ্যাজ বিন ট্র্যাশ সাকসেসফুলি, এ আবার মিলাই গেল। এটা 100% না থাকার গতিকে এরকম আসছে। আচ্ছা যাই হোক, তারপর মনে করেন আরেকটাকে ট্র্যাশ করি, এই যে ডাটা হ্যাজ বিন ট্র্যাশ সাকসেসফুলি, তারপর আবার একটাকে এডিট করি, এখানে স্প্রিন্ট 1 করি, আপডেট দিলাম, এখন কিন্তু বলতেছে ডাটা হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি, মানে অ্যাকচুয়ালি আপডেটেড দেওয়া উচিত ছিল, সে দিতে হচ্ছে ইনসার্টেড, মেসেজটা দিতে ওই অ্যাডেডটা চেক করে, এই চেঞ্জ করে নাই। যেমন আমি ইচ্ছে করলে নতুন একটা বই 1 2 3 1, আচ্ছা যাই হোক, এরকম একটা বইয়ের নাম দিলাম, তাহলে এই বইয়ের নামটাই যেখানে কি বলতেছে ডাটা হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি। এই যে মেসেজগুলো ঘন ঘন দিচ্ছে, এই কাজগুলো করা হয়েছে কিভাবে? এই কাজগুলো করা হয়েছে কার মাধ্যমে? মেসেজ নামক একটা ক্লাসের মাধ্যমে। এই ক্লাসটাকে আমরা কি টাইপের দিছি? স্ট্যাটিক মেথড কেন দিছি? কারণ আমরা যেন সরাসরি একে এভাবে এক্সেস করতে পারি। কিভাবে এক্সেস করতে পারি দেখেন, একটা কাজ আমি দেখাই। বুক টাইটেলেই ঢুকি, বুক টাইটেল ক্লাসে দেখেন স্টোরের কাজটা দেখছেন, এখানে মেসেজ ডাইরেক্ট মেসেজটাকে ডিরেক্ট কল করা হয়েছে না। এখানে যদি আপনার এই কোডের মধ্যে আপনার যদি ওবিজে নিউ কি ওবিজে ইজ ইকুয়াল টু নিউ অমুক ক্লাস এগুলা করা হইতো এই কাজের মধ্যে, ভেজাল না। আমাদের দরকার হচ্ছে মেসেজটাকে আমরা জাস্ট ডিরেক্টলি কল করে মেসেজ ক্লাসটাকে কল করে মেসেজ মেথডটাকে কল করে এর মধ্যে একটা মেসেজ সেট করে দিব, শেষ। ওই মেসেজটা গিয়ে ডিসপ্লে হয়ে যাবে। দুইটা কোলন, এটাকে বলে স্কোপ রেজুলেশন অপারেটর, এভাবেই বলবেন। স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো, এটাই। আচ্ছা যা বলছিলাম, তাহলে বলেন এখানে কি প্রসঙ্গে এখানে অভিজে নিয়ে আসছিলাম বলেন। আমার মনে করেন এখন ওবিজের মধ্যে, আচ্ছা যেই প্রসঙ্গে এটা আনছিলাম, ওবিজের মধ্যে কি কোনো স্ট্যাটিক প্রপার্টি বা মেথডকে দেখাচ্ছে না, এই প্রসঙ্গে আনছিলাম। এখন আমি মনে করেন আমি ভুল কোনো মেথড নামে কল করলে কি হয়, কে কল হয়? কল আন্ডারস্কোর কল ম্যাজিক মেথড, পুরোটা বলবেন। আমি ভুল কোনো নামে মেথডকে কল করলে যদি থাকে কল হয় আন্ডারস্কোর ম্যাজিক মেথড, আর না থাকলে তো কল হইতে পারবে না, ওটা অন্য কথা, বাট জেন ইঞ্জিন চেষ্টা করবে। আর যদি আমি কোনো একটা স্ট্যাটিক মেথডকে কল করার সময় ভুল করি, যেমন এইটা করে ফেললাম আমরা, কি এটা তো শুদ্ধটা থাকুক, ভুল একটা করলাম যে ফ্রিকুয়েন্টলি এই নামে কি কোনো স্ট্যাটিক মেথড আছে আমাদের? নাই। তাহলে অটোকে কল হবে, অটোকল কে হবে? এখানে কোনো আপনার কি স্ট্যাটিক নামক কোনো এই আন্ডারস্কোর কল স্ট্যাটিক নামক কোনো ম্যাজিক মেথড আমরা লিখছিলাম, তাই আমরা কি খাইছি? ফেটাল এরর। এখন আমাদেরকে কি করতে হবে? কি লিখতে হবে? ম্যাজিক মেথড একটা লিখতে হবে না, সেটার নাম কি? হ্যাঁ, তাহলে কলও লিখি নাই আমরা এখানে, দোনোটাই লিখি নাই, ডু সামথিং আর ওগুলার বদলে এখন আমরা যেটা করবো, পাবলিক ফাংশন আন্ডারস্কোর কল, এবং কল তো আমরা লিখছিলাম, কই গেছে?
বলেন তো কই গেছে? আমরা তো লিখছিলাম। কল তো লেখা হয়েছিল আমার যা খেয়াল করে। ডামিতে লেখা ছিল। আচ্ছা যাই হোক, ভুলে যাই। এখন কল এবং কি আরেকটা পাবলিক ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কল স্ট্যাটিক, তাই না? দুটোর ব্যবহার তো আমরা বুঝছি। একটা হচ্ছে স্ট্যাটিক মেথডে ভুল করলে, আরেকটা হচ্ছে নর্মাল মেথডে কল করার সময় ভুল করলে। তো দুইটা যে কোনো একটা নিয়ে কপি পেস্ট করে দিই, যে ইকো আর্গুমেন্টসটা কি টাইপ? অ্যারে টাইপ না? এখন এই জিনিসটা নিয়ে আমি কপি পেস্ট করে দিই স্ট্যাটিকের মধ্যে, খালি স্ট্যাটিক কথাটা যুক্ত করে দিব, রং স্ট্যাটিক মেথড এইটা এই। তাহলে দেখেন এখন আমাকে কি বলতেছে, ওয়ার্নিং দ্য ম্যাজিক মেথড কল স্ট্যাটিক মাস্ট হ্যাভ পাবলিক ভিজিবিলিটি। আচ্ছা আচ্ছা, আমরা কি পাবলিক স্ট্যাটিক ফাংশন করতে হবে, কল স্ট্যাটিকটার ক্ষেত্রে ফাংশন মেথডটাকেও স্ট্যাটিক করতে হবে, বুঝছেন? তারপর গিয়ে ওই সমস্যাতে ওই ওয়ার্নিং থেকে মুক্তি পাবেন। তারপরে এবার দেখেন রং স্ট্যাটিক মেথড নেম হচ্ছে ডু ফ্রিকুয়েন্টলি। আচ্ছা, এটার ভিতর কোনো প্যারামিটার পাস করা হয় না। স্ট্যাটিক মেথড রং স্ট্যাটিক মেথডটার মধ্যে আমরা কোনো প্যারামিটার পাস করি না। এই যে করে দেই স্ট্যাটিক প্যারামিটার, রং স্ট্যাটিক মেথড প্যারামিটার, জিরোতম ইন্ডেক্সে একটা যেহেতু প্যারামিটার পাস করছি, জিরোতম ইন্ডেক্সে রং স্ট্যাটিক মেথড প্যারামিটার। বুঝা যায়? আচ্ছা, আর তাহলে কি কলেরটাও পাইছেন না, রং মেথড ওটা নাই। এই যে রং মেথড নেম, মেথড হচ্ছে এই যে এটা ভুল নাম, তার মধ্যে দুইটা ভুল প্যারামিটার, মানে প্যারামিটার তো কোনো সময় ভুল হয় না, প্যারামিটার ভুল নামের মেথডে যে প্যারামিটারগুলো পাস করা হয়েছিল সেগুলোর নাম লিস্ট করে দিল অ্যারে আকারে। তো এখন কি কি কভার হইলো আমাদের? কল স্ট্যাটিক পর্যন্ত হইলো, তাই না? শুনেন, কল স্ট্যাটিক কাজ করে কি নিয়ে? মেথড নিয়ে। আর গেট আর সেট, গেস সেট ইজ সেট আনসেট, এগুলো কাজ করে প্রপার্টি নিয়ে। কি কি? একটা ক্লাসের ভিতর দুটো জিনিস থাকে না, মেথড আর প্রপার্টি। মেথড নিয়ে কাজ করে কল আর কল স্ট্যাটিক, আর প্রপার্টি নিয়ে কাজ করে গেট সেট ইজ সেট আনসেট। প্রত্যেকটার আগেই ডলার আন্ডারস্কোর আছে, মানে ম্যাজিক মেথড। গেট সেট, মনে করেন একটা ভুল প্রপার্টির নামকে আপনি সেট করতে যাচ্ছেন। কি করতে যাচ্ছেন? প্রপার্টিটা এক্সিস্টই করেন আপনার ক্লাসের মধ্যে, এমন একটা প্রপার্টির নামে আপনি কোনো একটা হ্যালো ওয়ার্ল্ড বা কিছু একটা অ্যাসাইন করতে চাচ্ছেন, তাহলে কে কল হবে? আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট। আর
কোনো একটা প্রপার্টি যেটা ওই ক্লাসের মধ্যে এক্সিস্টই করে না, ওই প্রপার্টির ডাটাকে আপনি রিড করতে চাচ্ছেন বা ইকো করতে চাচ্ছেন, তাহলে কল হবে কে? আন্ডারস্কোর গেট। এতই সোজা। তারপর প্র্যাকটিক্যালি আমরা চারটা দেখবো, আগে আলোচনা করে দিই। তারপর ইসেট। ইসেট হচ্ছে আপনার ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন। ইসেট একটা আছে না, এটার ভিতরে আপনি যদি এক্সিস্ট করে না এমন একটা প্রপার্টির ভ্যালু, মানে সে কি সেট আছে কিনা চেক করতে যান, মানে এক্সিস্ট করে না ক্লাসের মধ্যে এমন একটা প্রপার্টিকে আপনি চেক করতেছেন ইসেট কিনা, তাহলে কল হবে কে? আন্ডারস্কোর ইসেট। আর যদি প্রপার্টির মধ্যে মানে ক্লাসের মধ্যে এক্সিস্ট করে না এমন একটা প্রপার্টিকে আনসেট করতে যান, তাহলে অটোমেটিক কল হবে আন্ডারস্কোর আনসেট। একদম ইজি, মানে প্রপার্টিগুলো একদম ইজি। এখন ওই চারোটা একসাথে টেনে ফেলি প্রপার্টিগুলা। যেমন মনে করেন এখান থেকে শুরু করি। ওবিজে ডলার ওবিজে এক্সিস্ট করে না একটা প্রপার্টি, বলেন কি এক্সিস্ট করে না? নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার তো এক্সিস্ট করে, হ্যাঁ। বার্থ ডেট, ডিওবি, ডেট অফ বার্থ, হ্যাঁ, সংক্ষেপে দিলাম ডিওবি। এখন ডিওবি তো এক্সিস্ট করে না, রাইট? এক্সিস্ট করে না। তো আমরা একটা কাজ করি, আমাদের ম্যাজিক মেথডগুলো আগে উল্লেখ করে দিতে হবে না, নাহলে কি হবে? ক্লাসের মধ্যে ম্যাজিক মেথডগুলো উল্লেখ থাকতে হবে। তো চারোটা ম্যাজিক মেথড একবারে উল্লেখ করে দিই। পাবলিক ফাংশন আন্ডারস্কোর সেট, তারপর পাবলিক ফাংশন আন্ডারস্কোর গেট, তারপর পাবলিক ফাংশন আন্ডারস্কোর ইসেট, পাবলিক ফাংশন আন্ডারস্কোর আনসেট। এই চারটা একসাথে করলাম, করে কি করলাম? নেম আর ভ্যালুকে প্রিন্ট করে দিব। তার আগে দিয়ে এই কাজটা করি যে আই এম ইনসাইড অমুক মেথড, তারপর প্রিন্ট করি যে ইকো নেম ইজ ইকুয়াল টু রং, এখানে দেই রং প্রপার্টি নেম ইজ ইকুয়াল টু রং প্রপার্টি নেম ইজ ইকুয়াল টু ডলার নেম হিয়ার। আর ইকো করি রং ভ্যালু না, ভ্যালু tried to set to that wrong property is equal to dollar value। এখানে দিলাম গেট করার সময়, শুধু গেট করার সময় প্যারামিটার কয়টা? একটা, সুতরাং শুধু নাম, শুধু এই দুইটা লাইন। তারপর ইচ সেটের সময় শুধু একটা, তারপর আনসেটের সময় শুধু একটা। দেখেন চারোটা রেডি করে ফেললাম না একসাথে? চারোটা একসাথে রেডি হয়ে গেল। সেট, গেট, ইজ সেট, আনসেট। এইবার এটা সবাই শেষ করেন এর দূর। এই চারটা ম্যাজিক মেথড আপনাদের কোডে আছে কিনা দেখেন। ইজ সেট, গেট, ইজ সেট আর আনসেট।
হয়েছে? সেট গেট একই টাইপের তো, তাই না? এখন বলেন আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট কখন কল হবে? আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট ম্যাজিক মেথডটা কখন কল হবে বলেন? কি বুঝলেন তাহলে বোঝা যাবে বলেন। যখন কোনো, হ্যাঁ, মানে আমার ক্লাসের মধ্যে নাই এমন একটা প্রপার্টির মধ্যে আমি যখন ভ্যালু সেট করতে যাব, তখন এই ম্যাজিক মেথডটা আন্ডারস্কোর আন্ডারস্কোর সেট নামের ম্যাজিক মেথডটা কল হবে। নামের ঘরে কে বসবে? ভুল প্রপার্টি নামটা। নেম ভ্যারিয়েবলের মধ্যে কার মানটা পাওয়া যাবে? ভুল প্রপার্টি নেম। ভ্যালুর ঘরে কার কি পাওয়া যাবে? যেই ভ্যালুটা সেট করতে চেষ্টা করা হয়েছিল। ভুল প্রপার্টির মধ্যে যে ভ্যালুটা সেট করতে চেষ্টা করা হয়েছিল সেটা গিয়ে বসবে ভ্যালুর ঘরে, আর নেমের ঘরে বসবে যেই ভুল প্রপার্টি নাম দিয়ে মানে সেট করার চেষ্টা চলছিল সেই প্রপার্টি নেমটা। এবার বলেন কোনো একটা গেট আন্ডারস্কোর আন্ডারস্কোর গেট কখন কল হবে? যখন কোনো নাম ভ্যালিড নাম মানে প্রপার্টিটা থাকবে এরকম, যখন কোনো মানে ইনএক্সেসিবল প্রপার্টিকে আমার ক্লাসের মধ্যে উল্লেখ করা নাই এমন একটা প্রপার্টির ভ্যালু আমি পড়তে যাচ্ছি। ওবিজে সাপোজ ওবিজের মধ্যে আমি পড়তে চাচ্ছি XYZ নামক প্রপার্টি। XYZ নামক কোনো প্রপার্টি আমার পার্সন ক্লাসে আছে? যেহেতু পার্সন ক্লাসে নাই, ওবিজের মধ্যে থাকবে? পার্সন ক্লাস থেকেই তো অভিযোগকে ইনিশিয়েট করা হয়েছে, থাকবে না। তাইলে ওরকম কোনো নামকে যদি আমি ইকো করতে যাই ওরকম কোনো প্রপার্টিকে, তখন আমার কে কল হবে? অটো আন্ডারস্কোর আন্ডারস্কোর গেট। নট অনলি ইকো, যে কোনোভাবে অ্যাক্সেস করার চেষ্টা করলেই হবে, অ্যাসাইন করার চেষ্টা করলেও হবে। মোট কথা আপনি রিড করতেছেন, রিড অপারেশন করতে গেলেই হবে। আর ইসেট আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট ম্যাজিক মেথড কখন কল হবে? যখন আমরা চেক করতে যাচ্ছি। ইসেট কি করে? হ্যাঁ, ইসেট নামক ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশনটা কি করে? একটা ভ্যারিয়েবল সেট আছে কিনা সেটা হ্যাঁ বা না বলে। তো এখন আপনি যেই প্রপার্টিটা এক্সিস্টই করে না এমন একটা প্রপার্টিকে যদি আপনি বলেন চেক করো এ কি মানে সেট আছে না আনসেট আছে, সে তো এক্সিস্টই করে না। সেট না আনসেটের তো প্রশ্ন ওঠে না, ওটা একটা এরর। না? যেই প্রপার্টিটা এক্সিস্টই করে না এমন একটা প্রপার্টিকে আপনি সেট না আনসেট চেক করতেছেন, ব্যাপারটা হাস্যকর না? ওরকম হাস্যকর সিচুয়েশনে কে কল হবে? ইসেট ম্যাজিক মেথড। পুরোটা বলতে হবে। ইসেট একটা ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশনও আছে। ইসেট তো দুইটাই, একটা হচ্ছে ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশনটাও ইসেট, এটাও আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট। তো এটা হয় বলবেন যে ইসেট ম্যাজিক মেথড কল হবে, নয় বলবেন আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট কল হবে। বলেন আমার ক্লাসের মধ্যে নাই এমন একটা প্রপার্টি সেট আছে কিনা চেক করতে চাচ্ছি, সেই হাস্যকর সিচুয়েশনে কে কল হবে? ইসেট ম্যাজিক মেথড অথবা আন্ডারস্কোর আন্ডারস্কোর ইসেট। আন্ডারস্ট্যান্ডিংটা মানে আপনি যে মুখ দিয়ে বলতেছেন বলাটাও প্র্যাকটিসটাও ঠিক মতো হইতে হবে, নাহলে আপনি দেখা যাবে বলতেছেন একটা, আরেকজন বুঝে নিবে ইসেট ভ্যারিয়েবল হ্যান্ডলিং ফাংশনের কথা। তারপর আন্ডারস্কোর আন্ডারস্কোর আনসেট কখন কল হবে? যখন আমরা নন এক্সিস্টিং কোনো প্রপার্টিকে আনসেট করার চেষ্টা করব তখন। ভেরি গুড। তখনই অটো কল হবে কে? আন্ডারস্কোর আন্ডারস্কোর আনসেট বা আনসেট ম্যাজিক মেথড। এই হচ্ছে গিয়ে আমাদের চারটা। এখন আমরা চারটা ম্যাজিক মেথডগুলো রেডি করা আছে আমাদের ক্লাসের মধ্যে, রাইট? এখন আমরা এক্সপেরিমেন্টগুলো করি, গিনিপিকগুলোকে ডাকি, দেখি যে যেমন ডেট অফ বার্থ ডিওবি, এই নামে কোনো প্রপার্টি আছে আমার? নাই। তা এটা একটা গেল। এটা গেল কি? ডিওবিকে আমি কি করতেছি? ডিওবি এর মধ্যে আমি কোনো মান রাখতেছি। সেট দিস স্ট্রিং বা সেটিং, আচ্ছা সেট দিস স্ট্রিং। আমি সেট দিস স্ট্রিং নাম কথা একটা স্ট্রিংকে রাখার চেষ্টা করতেছি একটা ভুল প্রপার্টির ঘাড়ে। তখন অটো কল হবে কে? দেখেন কি বলতেছে, রং প্রপার্টি নেম কি? ডিওবি, ডেট অফ বার্থ, ভ্যালু ট্রাই টু সেট টু দ্যাট রং প্রপার্টি ইজ সেট দিস স্ট্রিং, তাই না?
আর ওটার শেষে আমরা দিই নাই, সেট দিস স্ট্রিং। এবার বলেন, এটার কাজ তো দেখলেন। এবার বলেন, মনে করেন এখানে আমি এবার সেট না, এবার সেট করতে চাচ্ছি না, কি করতে চাচ্ছি, গেট করতে চাচ্ছি, রিড করতে চাচ্ছি। যেমন ইকো, ইকো করাটাও এক রকমের রিড করা না? ইকো করাটা মনে করেন আমি হাবিজাবি একটা নামের ভেরিয়েবলকে কি করতে চাচ্ছি, প্রপার্টিকে রিড করতে চাচ্ছি। অবজেক্ট, এই অবজেক্টে কি, এই অবজেক্টে বা এই ক্লাসে কি এই নামে কোনো প্রপার্টি আছে? নাই। তখন দেখেন কে কল হয়, তখন কি বলতেছে, রং, মানে সে কোন 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 ইয়ের মধ্যে ঢুকছে, সে গেট। আর রং প্রপার্টি নেমটা কি বলতেছে, ওই ভুল নামটা। তারপর এটা তো হচ্ছে অন্য কারণে ডিস্ট্রাক্ট। তারপর দেখেন সেট কখন কল হয়েছে, যখন সেট করার চেষ্টা করা হয়েছিল। আর যখন রিড করার চেষ্টা করা হইলো, ইকো করা হইলো, তখন কি গেট $_ গেট নামক ম্যাজিক মেথডটা কল হয়ে গেল, তাই না? আর ভুল নামটা গেল তার নেমের ঘাড়ে, ওই নেমটা সে প্রিন্ট করে দিল, আমরা করাইলাম আর কি। এবার বলেন, এবার ইসেট আনসেট দুইটা চেকিং বাকি আছে না? ইসেট আর আনসেট চেকিংটা বাকি আছে, ইসেট আর আনসেট। তাহলে ইফের ভিতর না ইসেট ব্যবহার করা হয়। ইসেট যদি ইসেট হয় কে, ওবিজে ক্লাসের একটা প্রপার্টি, যে প্রপার্টিটা আমি মোটেও জানি না, সত্যি এক্সিস্ট করে না, এই প্রপার্টিটা এক্সিস্ট করে, এটাকে ইসেট কিনা আমি চেক করতেছি, তখন কে কল হবে, আন্ডারস্কোর ইসেট নামক ম্যাজিক মেথড। দেখেন কল হয়েছে কিনা, দেখেন বলতেছে আই এম ইনসাইড পার্সন ইসেট আন্ডারস্কোর ইসেট, রং প্রপার্টি নেম এটা, আর রং প্রপার্টি নেমটা দিছে আর কি। বোঝা যায় না এটা? ইসেটটা কখন কল হবে, যখন আপনি ইসেট কিনা চেক করতেছেন একটা ভুল প্রপার্টিকে, ইসেট কিনা চেক করতেছেন একটা ভুল প্রপার্টিকে, তখন অটো কল হবে আন্ডারস্কোর ইসেট নামক ম্যাজিক মেথড। আর আপনি যদি এক্সিস্টই করে না এমন একটা প্রপার্টিকে আনসেট করতে চান, আনসেট আমরা দিলাম, সাপোজ ওই লাইনটা না লিখে এখানে দেই আনসেট ওবিজে তো ঠিকই ছিল, ওবিজের মধ্যে আরেকটা আবল তাবল, এই প্রপার্টিটা এক্সিস্ট করে না, একে আমরা আনসেট করতে চাচ্ছি। মানে এই সিচুয়েশনে অটো কল হবে আন্ডারস্কোর আনসেট। এই দেখেন আন্ডারস্কোর আনসেট যে কল হয়েছে এটার প্রমাণ, আন্ডারস্কোর আনসেট, আর প্রপার্টির নামটা দিয়ে দিছে। আচ্ছা, এখন আমাদের কতটুকু কাভার হলো, কনস্ট্রাক্ট, ডেস্ট্রাক্ট, কল স্ট্যাটিক, গেট, সেট, ইসেট, আনসেট, তাই না? এখন হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে স্লিপ, আন্ডারস্কোর স্লিপ ম্যাজিক মেথডের কাজ কি? ঘুমানো। এর নামের সাথে কাজ প্রথম দিকে মিল পাবেন না, মানে এক্সাম্পলটা একটু জটিল। স্লিপ আর ওয়েক আপ, এটা একটু বোঝার চেষ্টা করেন। স্লিপ এবং ওয়েক আপ, স্লিপ কখন কাজ করে, অটো অ্যাক্টিভেট হবে কখন, স্লিপ কখন অটো অ্যাক্টিভেট হবে, একটু পরে বোঝার চেষ্টা করেন। মনে করেন বিআইটিএম বলে কিছু নাই, নিজেরাই পিএইচপি শিখতেছেন, সেক্ষেত্রে কি করতেন, পিএইচপি ম্যানুয়ালে গিয়ে এটা পড়তেন না, এই লাইনগুলা পড়েন, আগে একটু নিজেরা কষ্ট করেন, বোঝার চেষ্টা করেন বুঝেন কি না। যে অ্যারে স্লিপ, পাবলিক অ্যারে স্লিপ, তার মানে কি, স্লিপ মেথডটা কি রিটার্ন করতে হবে, স্লিপ মেথড থেকে একটা অ্যারে রিটার্ন করাইতে হবে, এটা বোঝা গেছে। তারপর এখন এর কাজ কি এটা বোঝার চেষ্টা করেন, এখানে লেখাটা পড়েন।
এই পুরাটা লেখা পড়েন। কোন ফাংশনটা চেক করে? সিরিয়ালাইজ। তার মানে আমরা বুঝলাম সিরিয়ালাইজের সাথে সম্পর্কযুক্ত কে? স্লিপ। আচ্ছা, আর এটা দেখেন, এই লাইনটা পড়েন। কনভার্সলি unserialized check for the presence of a function with the magic name wake up। তার মানে wake up এর সাথে কে সম্পর্কযুক্ত? unserialized। এই দুইটা জিনিস বুঝা গেছে? এখন কতটুকু বুঝছেন? যখন আপনারা এগুলাকে আলাদা আলাদা ফাইলে কনভার্ট করতে পারবেন সুন্দর করে এক্সারসাইজ হিসেবে, তখন বোঝা যাবে যে বুঝছেন। তো এখন আমি বলি স্লিপ নামক ম্যাজিক মেথডটা, এটা একটু জটিল পার্ট, একটু রাখেন না, রাখেন এখানে রাখেন, ক্লাস নিচ্ছে। স্লিপ নামক ম্যাজিক মেথডটা সে কখন অ্যাক্টিভেট হবে? সে কার সাথে, কার ভিত্তিতে অ্যাক্টিভেট হবে? সিরিয়ালাইজ ফাংশন যখন কল হবে তখন। এটা PHP.NET পড়ে যদি আজকে সারা রাত আপনাদেরকে দেওয়া হয় একটু টাফ হয়ে যাবে আপনাদের জন্য, কিন্তু বিষয়টা কিন্তু অত টাফ না যতটা এরা বা সিচুয়েশন মানে ডকুমেন্টেশনে যত জটিলভাবে দেওয়া আছে। এটাকে সহজভাবে বোঝানোর জন্য মনে করেন আমি বলি, মনে করেন সিরিয়ালাইজ করলে ডাটাটা কি হয়। সিরিয়ালাইজ আমরা কেন করি? আগে শুরুতে আসছি, সিরিয়ালাইজ কেন করি? বুঝলাম সিরিয়ালাইজের সাথে স্লিপ ম্যাজিক মেথড সম্পর্কযুক্ত। আগে আসতে হবে আমরা সিরিয়ালাইজ একটা জিনিসকে কেন করি এটা বলেন। এটা তো আগের ক্লাসের কন্টেন্ট। সিরিয়ালাইজ আনসিরিয়ালাইজ এগুলো কি আগের ক্লাসের আলোচনা না? এগুলা কেন করি আমরা? একটা স্ট্রিংকে নাকি একটা যে কোনো ভ্যারিয়েবলকে তার সিরিয়াল মানে ডাটা এবং স্ট্রাকচার এবং টাইপ এগুলাকে অক্ষুণ্ণ রেখে সেভ করার জন্য স্ট্রিং। হ্যাঁ, কি কি একটা ভেরিয়েবলের ডাটা, টাইপ এবং ডাটা স্ট্রাকচার, এই তিনটা জিনিস অক্ষুণ্ণ রেখে কোনো একটা ভেরিয়েবলকে আমি যদি সেভ করতে যাই, সেটা একটা ফাইলে হইতে পারে, একটা ভেরিয়েবলে স্ট্রিং টাইপের ভেরিয়েবলে হইতে পারে, একটা ডাটাবেজে হইতে পারে। কি বলছি? সিরিয়ালাইজ কখন লাভজনক? যখন আমরা চাই যে ডাটা টাইপটা ঠিক থাকবে, নষ্ট হবে না, ওটার ইতিহাস মনে রাখবে সে, ডাটাটাও মনে রাখবে সে, এবং ডাটা স্ট্রাকচারটাকেও মনে রাখবে সে। সেই ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবলকে সিরিয়ালাইজ করি। মনে করেন ইন্টিজার ছিল একটা ভ্যালুর টাইপ ছিল ইন্টিজার, INT এত। এটাকে আপনি যদি ভার্কার টাইপের একটা ডাটার মধ্যে রাখেন, মানে ডাটাবেজের একটা ফিল্ড বা যে কোনো একটা, মনে করেন একটা ফাইলের মধ্যে রাইট করছেন, ফাইল তো আপনারা এখন বুঝেন তাই না? স্ট্যাটিং বানাইছেন, ফাইল তো বুঝেন। একটা ফাইলের মধ্যে রাইট করছেন কি কত 1 3 4 6 5, তাই না? এখন আবার ওই ফাইল থেকে যখন রিড করতেছেন, রাখছেন কিন্তু কি আকারে ছিল, যখন রাখতেছেন তার আগে সে ছিল কি ইন্টিজার রাখছেন। এবার আপনি ওই ফাইল থেকে রিড করতেছেন, সে কি হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে না? সুতরাং সে তার টাইপটাকে হারাই ফেললো না? সে তার টাইপটাকে হারাই ফেললো। তো এটা কোনো রেকর্ডার আছে? নাই। কিন্তু আমি যদি একে ফাইলে রাইট করার সময় সিরিয়ালাইজ করে রাখতাম, তাহলে সে এরকম একটা ফরম্যাটে সিরিয়ালাইজ করে এটা ইন্ট এত তারপরে এভাবে করে সে একটা হিসাব নিকাশ, ডাটা স্ট্রাকচারটার একটা হিসাব নিকাশ রাখতো না, তারপর ফাইলে সে রাইট হতো। আমি ভবিষ্যতে যদি ওই ফাইল থেকে পড়ে নিতাম, পরে জিনিসটা কি পাইতাম? আনসিরিয়ালাইজ করলে আগের ওই ডাটাটা পাইতাম, ডাটা স্ট্রাকচারটা সহকারে, ডাটাটা উইথ ডাটা স্ট্রাকচার পেয়ে যেতাম। এই কারণে আমরা সিরিয়ালাইজ করি। এখন কথা হচ্ছে, এইবার আমাদের সিরিয়ালাইজের বিষয়টা মাথায় আবার মনে চলে আসলো, আগের ক্লাসটা রিকল হইল। এখন সিরিয়ালাইজ জিনিসটা আমরা বুঝি কেন করব। এখন কথা হচ্ছে সিরিয়ালাইজ করার সময় আমরা যদি একটা অবজেক্টকে, এবার আসতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সেন্সে, অবজেক্টকে যদি আমরা সিরিয়ালাইজ করি কি হবে? তার ভিতরে যত প্রপার্টি আছে সবগুলা সিরিয়ালাইজ হয়ে যাবে না? কিন্তু আপনি চান না সবগুলা সিরিয়ালাইজ হোক। কি চান? আপনি চান না সবগুলা সিরিয়ালাইজ হোক।
তার মানে গদ বাঁধা সবগুলা ধরে সিরিয়ালাইজ করে ফেলুক, এটা আপনি চাচ্ছেন না। চাচ্ছেন যে স্পেসিফিক কিছু আপনার বলে দেওয়া প্রপার্টিকে সে শুধু সিরিয়ালাইজ করবে। কথাটা বুঝছেন? সিরিয়ালাইজ করে ওই মানটাকে সে ফাইলে রাইট করবে। তাহলে আমাদের এই যে বলে দেওয়ার বিষয়টা, যে সবগুলা প্রপার্টিকে সিরিয়ালাইজ করো না, স্পেসিফিক কিছুকে সিরিয়ালাইজ করো, এই যে বলে দেওয়ার বিষয়টা উল্লেখ করা হয় স্লিপ মেথডের ভিতর। মানে স্লিপ ম্যাজিক মেথডের মধ্যে বলে দেওয়া প্রপার্টিগুলা ছাড়া বাকি সবগুলা ঘুমন্ত অবস্থায় চলে যাবে। মনে করেন আমাদের এই ক্লাসটাতে কতগুলা প্রপার্টি আছে? কয়টা প্রপার্টি আছে? 3টা প্রপার্টি আছে না? আমি যদি চাই নেম এবং অ্যাড্রেসকে শুধু সিরিয়ালাইজ করব, আচ্ছা আগে প্রথমে কোনো কিছু ছাড়া সিরিয়ালাইজ করার চেষ্টা করি, কোনো কিছু ছাড়া। যেমন কেমন? যেমন দেখেন সিরিয়ালাইজ ডলার ওবিজে। আমাদের অবজেক্টের নাম কি? আমাদের অবজেক্টের নাম ওবিজে। ওবিজেকে পুরা ধরে সিরিয়ালাইজ করে ফেলতেছি। কার মধ্যে রাখতেছি? মাইভার নামক ভ্যারিয়েবলের মধ্যে। কার মধ্যে রাখতেছি? মাইভারের মধ্যে। এটা বুঝছেন? পুরো ওবিজেকে ধরে কার মধ্যে? মাইভারের মধ্যে রাখতেছি। তাহলে মাইভারটাকে ভারডাম করেন মাইভার। আগে পিছিয়ে প্রি লাগাইতে পারেন চাইলে, দরকার নাই। ভারডাম করলেন মাইভার। তাহলে দেখেন তো কি প্রিন্ট হইল? দেখেন তো নিচের লাইনটা, কষ্ট করে দাঁড়ায় হইলে দেখেন নিচের লাইনটা দেখা যায়। আচ্ছা এটাকে উপরে তোলা যায় কেমনে? এখানে তো আমার স্ক্রিপ্ট এতটুকু, এখানে বিয়ার দিতে হবে কিছু, তাইলে বা ইয়ে করি, এটা দিয়া এভাবে বিয়ার দিই কিছু। আপনাদেরকে উপরে তুলে দেখানোর জন্য। এই যে এবার দেখেন এই যে আমরা মাইভারটার মধ্যে সিরিয়ালাইজ করে মাই অবজেক্ট মানে অবজেক্টটাকে ওবিজেকের যে সিরিয়ালাইজ করলাম, পুরো সবগুলা প্রপার্টি সিরিয়ালাইজ হয়ে গেল না? নেম, অ্যাড্রেস, ফোন, 3টা প্রপার্টি সিরিয়ালাইজ হয়ে গেল কিনা? ইয়েস অর নো? হয়ে গেছে। এই এনগুলা কি? এনগুলো হচ্ছে নাল, কারণ আপনি তাদের কোনো ভ্যালু সেট করছিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাদের ভ্যালুও সেট করে দিই বাই ডিফল্ট একটা, যে DFAULT ডিফল্ট নেম, এটা দিলাম। DFAULT ডিফল্ট অ্যাড্রেস, এটা দিলাম। ডিফল্ট ফোন নাম্বার, 3টা ভ্যালু দিলাম না? এখন দেখেন এখানে এন এর ঘরে, নেমের ঘরে কি বসছে? এনের জায়গায় ডিফল্ট নেম ভ্যালু, অ্যাড্রেসের জায়গায় ডিফল্ট অ্যাড্রেস, ফোনের জায়গায় ফোনের ভ্যালু হিসেবে কি বসছে? ডিফল্ট ফোন নাম্বার। পুরোটাই তো কি হয়ে গেল? সিরিয়ালাইজ হয়ে গেল। এখন এটাকে আমি একটা যে কোনোখানে রাইট করলে আবার পরবর্তীতে আনসিরিয়ালাইজ করলে আমি পুরো জিনিসটাই পাবো, তাই না? এখন আমার কোনো বিশেষ কাজে আমি যদি চাই যে আমি শুধুমাত্র নেম এবং ফোন নাম্বারকে সিরিয়ালাইজ করব, কাকে? নেম এবং ফোন নাম্বারকে, তাহলে আমি কি করব? আমি একটা ম্যাজিক মেথডে ওই কথাটা বলে দিতে পারি। যেমন একটা ম্যাজিক মেথড নাম হচ্ছে, একটা ম্যাজিক মেথড যার নাম হচ্ছে, বলেন, পাবলিক ফাংশন, কি নাম? স্লিপ। ভেরি গুড। পাবলিক ফাংশন স্লিপ এর ভিতর একটা ভ্যালু রিটার্ন করতে হয়। কি রিটার্ন করতে হয়? একটা অ্যারে। আমরা স্লিপের ডেফিনেশনে গিয়ে পাইছিলাম না একটা অ্যারে? এই যে দেখেন ম্যাজিক মেথড স্লিপ, তার সিনট্যাক্স কি? পাবলিক অ্যারে না? সে একটা অ্যারে রিটার্ন করতে হবে না? তো ওই অ্যারে আকারে আপনি যদি রিটার্ন করে দেন ওই নেমগুলাকে, প্রপার্টি নেমগুলাকে, দ্যাট মিনস নেম এবং কিচান, নাম আর কাকে সিরিয়ালাইজ করবেন? নাম আর ফোন নাম্বার, অ্যাড্রেসকে করবো না ভাবেন। তাহলে ওই যে প্রপার্টি নেমগুলাকে ডাবল কোটার মধ্যে উল্লেখ করে দিলে হবে অ্যারের মধ্যে। দেখেন আমরা কি চাই? নাম এবং ফোন নাম্বারকে, ওই ক্লাসের মধ্যে নাম এবং ফোন নাম্বার, এই দুটা প্রপার্টি শুধুমাত্র সিরিয়ালাইজ হোক। তাহলে আমরা
ফ্লিপ নামক ম্যাজিক মেথডের ভিতর রিটার্ন করাই দিব একটা অ্যারে, যে অ্যারেটার মধ্যে প্যারামিটার হবে যেই মানগুলোকে আমরা সিরিয়ালাইজ করতে চাই শুধু সেগুলা। তাহলে এইবার এই কথাটা উল্লেখ করার পর এবার আপনি দেখেন এই স্ট্রিংটার চেহারা কীভাবে পাল্টা যায়। এই যে স্ট্রিংটা এখানে কী কী আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে না, নেম, হ্যাঁ নেম অ্যাড্রেস ফোন নাম্বার তিনটা আছে না, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, নেমের ভ্যালু হচ্ছে ডিফল্ট নেম, অ্যাড্রেসের ভ্যালু হচ্ছে ডিফল্ট অ্যাড্রেস, ফোন নাম্বারের ভ্যালু ডিফল্ট ফোন নাম্বার, তিনোটাই আছে না। কিন্তু আমি তো এখন ম্যাজিক মেথড ইউজ করছি, ইউজ করে বলে দিচ্ছি কে কে সিরিয়ালাইজ হবে, কে কে, শুধু নেম আর ফোন। এখন দেখেন রিলোড দিলে কি হয়, রিলোড দিলে কে কে হয়েছে দেখেন তো, শুধু নেম এবং ফোন নাম্বার সিরিয়ালাইজ হলো না। সুতরাং জিনিসটা জটিল কিন্তু ধরে দিলে ইজি। এখন দেখেন এটা খুঁজে বাইর করাটা কিন্তু টাফ ছিল পিএসপি ম্যানুয়াল পড়া। বিষয়টা কিন্তু এটাই যে আমি বলে দিচ্ছি সবগুলো সিরিয়ালাইজ হবে না, হবা শুধু নির্দিষ্ট কিছু। এখন এই যে সিরিয়ালাইজ করে নির্দিষ্ট কিছু রাখলেন, এখন আপনার মনে করেন নির্দিষ্ট কিছু সিরিয়ালাইজ করে রাখলেন। এখন ভারডাম্পের মধ্যে ভারডাম্প করলেন যে মাইভার নামক একটা ভেরিয়েবলকে ভারডাম্প করলেন না, এই ভারডামের মধ্যে কি আছে মনে করেন ওই অ্যাড্রেস কি আছে না নাই, ভারডাম্পের মধ্যে অ্যাড্রেস আছে কি নাই, আছে কোথায় দেখাইছে, ভারডাম্প করছেন দেখাইছে, আপনারা কথাটা বুঝেন নাই। এই যে ভেরিয়েবল মাইভার এর মধ্যে কি অ্যাড্রেস নামক কোনো কি আছে কি নাই, দেখেন এখানে আছে নাই, কিন্তু আছে। কিভাবে আছে, ঘুমন্ত অবস্থায় আছে, স্লিপ মুডে আছে। সেটা যে আছে এটা প্রমাণ করি আমি, কেমনে প্রমাণ করতেছি দেখেন। যদি না থাকতো তাহলে কি হতো, আমি যদি এখন এই মাইভারকে আনসিরিয়ালাইজ করতাম তাহলে পাওয়া যেত কে কে, পাওয়া যাওয়া উচিত কার কার, অবজেক্ট আকারে পাওয়ার কথা নেম আর ফোন নাম্বার না শুধু। দেখেন আমি এখানে এই টোটাল জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম। কি ভেরিয়েবল দিব, নিউ অবজেক্ট, হ্যাঁ নিউ অবজেক্ট। এবার এত একটা যা ছিল সেটা রিটার্ন করবে, একটা অবজেক্টকে সিরিয়ালাইজ করছেন ফেরত পাবেন কি অবজেক্ট না, সুতরাং নিউ অবজেক্ট দিলাম, নিউ অবজেক্টকে আনসিরিয়ালাইজ। তাহলে নিউ অবজেক্টকে যদি আমি ভারডাম্প করি, এবার নিউ অবজেক্টকে যদি আমি এখন ভারডাম্প করি তাহলে আমার কি পাওয়া উচিত, শুধুমাত্র নেম এবং ফোন নাম্বার। কি কি দেখাচ্ছে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার। কি হয়েছে কাহিনীটা, তার মানে কি মাইভারের মধ্যে ওটা ঘুমন্ত অবস্থায় ছিল না, সিরিয়ালাইজ আকারে দেখায় নাই, স্ট্রিং আকারে দেখায় নাই, কিন্তু সে ঘুমন্ত অবস্থায় রেখে দিছে। এবং ঘুমন্ত অবস্থায় যে রাখছে এই জিনিসটা আপনি ইয়ে করতে পারেন, ওয়েক আপ নামক একটা ফাংশন আছে। মনে করেন ঘুমন্ত অবস্থায় রাখছেন কিন্তু ডাটা, এটা তো এখন কম্পিউটারটা অন আছে রেখা হয়ে গেল, মানে সে ঘুমন্ত অবস্থার জিনিসকে আবার জায়গায় তুলল। কিন্তু আপনি যদি ডাটাবেজে রাখতেন, ডাটাবেজে রাখলে মনে করেন ডাটাবেজ কানেকশনের কোনো একটা কাজ, আপনি একটা ডাটাবেজ কানেকশনের ভেরিয়েবলকে প্রপার্টিকে, যে প্রপার্টিটা কি করতেছে, ডাটাবেজ কানেকশনটাকে মনে রাখতেছে। ডলার কানেক্ট নামক একটা ডলার কন নামের মধ্যে একটা প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে আপনার ডাটাবেসটাকে আপনি কানেক্ট করতেছেন। ওই কানেকশন স্ট্রিংটা আপনি কানেকশন যে হইল এই বিষয়টাকে, ইনস্ট্যান্সটাকে সেট করতেছেন কন নামে বা কানেকশন নামক একটা প্রপার্টির মধ্যে। এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখাই। মনে করেন একটা ডাটাবেজের কানেকশন করছেন, এখন তো আমার ডাটাবেজ করাইলে আবার অন্যদিকে চলে যাবে জিনিসটা। জাস্ট এরকম আপনারা কোনো সময় করছেন, কন নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটাবেজ কানেকশন স্ট্রিং লিখছেন, করেন নাই কোনো সময়? এই তো এরকম আর কি বুঝাচ্ছি। মনে করেন এরকম একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ডাটাবেজ কানেকশনটাকে মনে রাখে। ডাটাবেজ কানেকশনকে মনে রাখার জন্য একটা প্রপার্টি আপনার মধ্যে আছে মনে করেন। তাহলে এখন আপনি যদি ফাইলে কানেকশনটাকে ইয়েটাকে সিরিয়ালাইজ করে রাখেন, কানেকশনটা হারাই যাবে না। পরবর্তী যখন আপনি আবার পড়বেন 2 দিন পর, কম্পিউটার ছাড়লেন,
2 দিন পর কম্পিউটারটা ছাড়লেন, আপনি যদি আনসিরিয়ালাইজ করে নেন, আনসিরিয়ালাইজ করেন ওই সিরিয়াল ইয়েটাকে, ওই কোনটাকে, যে মাইবারকে আনসিরিয়ালাইজ করেন, ডাটাবেস কানেকশন কি স্টাবলিশ থেকে যাবে? ওটা হারাই যাবে না? ওই ইনস্ট্যান্সটা হারাই যাবে না? তো ওই ইনস্ট্যান্সটা যে হারাই গেছে ওকে আবার নতুন করে কানেক্ট করাইতে হবে না? ওই কানেক্ট করানোর কাজটা আপনারা ওয়েক আপের মধ্যে করাই নিতে পারেন। যে যেসব ইনস্ট্যান্স আমি সিরিয়ালাইজ করে ডাটাবেজে একটা তথ্য রাখলাম, কিন্তু ডাটাবেজ কানেকশনকে কি ডাটাবেজের মধ্যে সেভ করে রাখা যায়? এটা তো একটা ইনস্ট্যান্স, এটা তো একটা ঘটনা। মানে ব্যাপারটা এরকম যে একটা সেশনের কথা ধরেন, সেশন একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে না? এখন এই নির্দিষ্ট সময় জিনিসটাকে কি আপনার ডাটাবেজে সেভ করে রাখলে বছরকে বছর এটা থেকে যাবে? সেশনকে কি আপনি ডাটাবেজে আটকে রাখতে পারবেন? ব্যাপারটা বুঝছেন? সেশন যে বিষয়টা, এটা কি যেমন ডাটাবেজে আটকায় সীমাবদ্ধ করে আটকে রাখতে পারবেন না যে 2 বছর পরে আমি ওই ডাটাবেজ থেকে সেশনের ব্যাপারটাকে যদি রিট্রাইভ করি, সেশন নামক সাপোজ আমি ব্যাপারটা এইভাবে বুঝে যে $_ সেশনকে আপনি যদি সিরিয়ালাইজ করে ডাটাবেজে রেখে দেন, তাহলে কি ওই সেশন ভেরিয়েবলের মানগুলো মনে থাকবে? কম্পিউটার 2-3 বার রিস্টার্ট করলেই তো ভুলে, একবার রিস্টার্ট করলেই তো ভুলে যাবে, তাই না? কিন্তু আপনি রাখছিলেন সিরিয়ালাইজ করে, কিন্তু ওই সিরিয়ালাইজটা আবার আনসিরিয়ালাইজ করলেন, তাই বলে কি আপনার সেশন ভেরিয়েবলগুলো ওই হিসাবে সেট হয়ে গেল? আবার হইল না। এই জিনিসটা যদি বুঝেন তাহলে ডাটাবেস কানেকশনের ক্ষেত্রে সেই ডাটাবেস একবার কানেক্ট করলেন, কানেক্ট হওয়ার পর ডাটাবেসের কানেকশনের বিষয়টা মনে রাখছে একটা প্রপার্টি, যে আমি ডাটা এইটাকে যদি আপনি সিরিয়ালাইজ করে রেখে দেন একটা ফাইলে বা ডাটাবেসে, তাহলে ভবিষ্যতে আপনি যখন আবার ওইখান থেকে আনসিরিয়ালাইজ করবেন তখন কি অটোমেটিক সে আবার ডাটাবেস কানেকশনটাকে মনে রাখবে? সম্ভব? তো যেহেতু মনে রাখবে না, ভুলে যাবে, সেহেতু তাকে আবার ঘুম থেকে জাগানোর জন্য একটা মেথড আছে, ওয়েক আপ। ওয়েক আপটা কি করবে? ওয়েক আপের মধ্যে আপনি আবার কানেক্ট মেথডকে কল করতে হবে, যে ডাটাবেস তুমি আবার কানেক্ট করো। ঠিক আছে, একটু জটিল বুঝতেছি। না, সিচুয়েশনটা যদি এমন না হয় যে আপনি মনে করেন একটা, আপনি বলতে চাচ্ছেন যে কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডের মধ্যেই তো আমি ডাটাবেস কানেকশনকে বলে দিই, এই কথাটা বোধহয় ঠিক মতো আপনি বলতে চাচ্ছেন। মনে করেন কনস্ট্রাক্ট কোনো অবজেক্ট ইনিশিয়েট হইল না, আপনি এমন একটা স্ক্রিপ্টে জিনিসটা রান করতেছেন যেখানে কোনো অবজেক্ট ইনিশিয়েট করা হয় নাই, কিন্তু খালি ওই ওই ভ্যারিয়েবলটাকে ডাটাবেস থেকে নামায় কি করা হয়েছে? আনসিরিয়ালাইজ করা হচ্ছে। তাহলে আনসিরিয়ালাইজ করা হলে কি ওই ডাটাবেসের ইনস্ট্যান্সটা পেয়ে যাবো? আমি পাবো না। এটা মানে এটা একটু বুঝতে হবে জিনিসটা, একটু জটিল। যে ব্যাপারটা হচ্ছে যে সেশন, একটা সেশনের মধ্যে আপনি 5-6টা ভেরিয়েবল রাখছেন, এই অবস্থায় $_ সেশনকে আপনি কি করে দিলেন? এটা আমরা একমাত্র সেশন দিয়ে বুঝাইতে পারবো জিনিসটা। আপনার ডাটাবেস যেহেতু এখন আমাদের সিলেবাসে নাই, আমরা কভার করি নাই, মনে করেন আচ্ছা এই প্রজেক্টটাই করি, কারণ এখানে আবার অনেক কিছু নেয় আবার করতে হবে। দেখেন, যেমন আমি এখানে একটা প্রপার্টি নিলাম, মনে করেন এখানেই একটা নিলাম কি, এখানে যদি সেশন নিয়ে কাজ করি আমার আগে কি করতে হবে? সেশনটাকে স্টার্ট করতে হবে না? সেশনটাকে স্টার্ট করতে হবে, তাহলে দাঁড়ান একটা থেকে মানে একটা ফর্মুলেট করতেছে, একটা প্ল্যানিং চলতেছে, 1 মিনিট। মনে করেন সেশনের মধ্যে আমি একটা আছে, মান আছে আমার নেম, সেশনের মধ্যে, কথা বুঝছেন? সেশনের মধ্যে একটা মান আছে নেম। এখন এই নেমটাকে আমি দিলাম হচ্ছে, আপনার নাম বলেন, প্রসূন, বানান ভুল হতে পারে, প্রসূন। আচ্ছা, এখন সেশনের মধ্যে আমি মানটা কি দিলাম? প্রসূন, তাই না? এখন আমি এখানে প্রপার্টির মধ্যে দিলাম কি? প্রপার্টির মধ্যে দিলাম হচ্ছে, এটা ঠিক থাকলো ডিফল্ট নেম। এখন আমি যদি সিরিয়ালাইজ করি, এখানে সিরিয়ালাইজ করি,
ডলার আন্ডারস্কোর সেশনকে, ডলার আন্ডারস্কোর সেশনকে, ঠিক আছে, সিরিয়ালাইজ করলাম ডলার আন্ডারস্কোর সেশনকে। এটা একটা ভেরিয়েবলের মধ্যে পাওয়া যাবে না, মানটা রাখতে পারবো না। ধরলাম মাই স্ট্রিং, এটার মধ্যে রাখলাম। এই মাই স্ট্রিংটা পরবর্তীতে একটা ফাইলে রাইট করে দিলাম। কি করলাম? মাই স্ট্রিংটা একটা ফাইলে রাইট করে দিলাম। তাহলে সেশন ভেরিয়েবলের মানটা সিরিয়ালাইজড হইলো। কি হইলো এটা একটু বারডাম করেন। বারডাম মাই স্ট্রিং, ওহো, একটু এখানে করে আমরা ডাই করি, আপাতত একটু ডাই করি ব্যাপারটা বোঝার জন্য। এখানে স্ক্রিপ্টটা থামাই দিই। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, সেশন ভেরিয়েবল মেসেজ, পেজ, আইটেম পার পেজ, নেম, প্রসূন। দেখেন সেশন ভেরিয়েবলের মধ্যে নেম প্রসূনটা আছে না এখন? সেশনের মধ্যে নেম প্রসূন, নেম তার এগেনস্টে ভ্যালু কি? প্রসূন। এখন আমি যদি এই জিনিসটাকে, এই তথ্যটাকে কোথায় সেভ করি? একটা ফাইলের মধ্যে। তারপর 2 দিন পর আসি, 2 দিন পর এই কম্পিউটারে আবার আসলাম, আইসা ওই ফাইলের এই স্ট্রিংটাকে কি করলাম? মনে করে আচ্ছা ফাইলে আমি হাতে ম্যানুয়ালি রাইট করি। দেখেন এই কপি করলাম, একটা টেক্সট ফাইল খুললাম, এই টেক্সট ফাইলে রাইট করলাম। কি করলাম? রাইট করলাম। ভাবেন যে এইভাবে ফাইল ফাংশন কাজ করতেছে। এটা আমি প্রোগ্রামেটিক্যালি করছি, ম্যানুয়ালি না। তাহলে এই যে প্রসূন, এই লাইনটা ইয়ে হলো না, যোগ হলো না। এখন আমি 2 দিন পর যদি আসে এই লাইনটাকে আনসিরিয়ালাইজ করি, এই লাইনটাকে কি করি? আনসিরিয়ালাইজ করি, তখন কি ওই কম্পিউটারের সেশন ভেরিয়েবল নেম প্রসূন সেট হয়ে যাবে? এটা বুঝছেন? বুঝেন নাই? ইনস্ট্যান্সটা তো ওই ঘটনা তো ওই সেশন তো শেষ, ধ্বংস, ওই কাহিনী তো পার হয়ে গেছে। এখন আমি যদি এইটাকে আনসিরিয়ালাইজ করে আশা করি যে আমার সেশন ভেরিয়েবল নেমের মধ্যে সেট হয়ে যাবে কি? প্রসূন। এটা কি তখন ঠিক হবে 2 দিন পরে? সেম ব্যাপারটা কাহিনীটা এখানে ওরকমই, যে আমি আমার যে জিনিসটাকে ইয়ে করতে চাই, তার মানে কি আমাকে আরেকটা ওয়েক আপ মেথড হলে ভালো হয় না? যে আমি যে সেশন ভেরিয়েবলটা সে ভুলে গেছে সিচুয়েশনের কারণে, তাকে আবার ওটা মনে করাই দেওয়ার জন্য ওয়েক আপ নামক একটা মেথড থাকলে আমার ভালো হতো না? যেখানে কি করবো আমি বলে দিব সেশন নেম ইজ ইকুয়াল টু প্রসূন। তার মানে বুঝছেন এই সিচুয়েশনটা এইটা। তো মানে আমি ডাটাবেস দিয়ে, ওখানে বেশিরভাগ PHP.NET ম্যানুয়ালে দেখবেন DNS TNS ডাটাবেস দিয়ে বুঝাইছে। ডাটাবেস দিয়ে তো আর এখন আপনাদেরকে হুট করে এত সেশন, যেহেতু আপনারা জানেন বুঝেন, সেহেতু সেশন দিয়ে ব্যাপারটা বুঝাইলাম। আলটিমেটলি ওই ঘটনাটা হারাই গেল। ওই ঘটনাটাকে আমি পরবর্তীতে এটাকে আনসিরিয়ালাইজ করলে ওই সেশনটা সেট হবে না, ওই সেশন তো ডিস্ট্রয় হয়ে গেছে। মানে এটা হচ্ছে ওই সিচুয়েশনের একটা স্ন্যাপশট। এই সিরিয়ালাইজটা হচ্ছে ওই সিচুয়েশনের একটা স্ন্যাপশট। ওই স্ন্যাপশটটা আপনি যদি পরবর্তীতে একটা ছবি দেখেন, একটা ট্রেন যাচ্ছিল, একটা ছবি তুলছেন, ছবিতে আসছে এতগুলা বগির ভিতর এই মানুষজনের চেহারা, আপনি তো এই সিচুয়েশনটা আবার ওই ছবি থেকে রিটাইপ করতে গেলে তখন তো ওই ট্রেন চলে গেছে। ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি। তো এইগুলা, এটা একটু আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের এই লেভেলের জন্য একটু কঠিন আমি বুঝতেছি, সেই জন্য মানে আমি এটাকে রিপিট করব বা আপনাদের সাথে ডিসকাস করব। এই যে যেমন এইটাও এক ধরনের ডিসকাশন, এই বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো আলটিমেটলি এখন সেশনের কথাটা নিয়ে আসছি, এখানে আমাদের আপাতত দরকার নাই সেশনটা। আমরা আবার ফেরত আসি আমাদের কোথায়? স্লিপ করলাম। স্লিপ করার পর আমরা কি করতে পারছি? বলে দিতে পারছি কোন কোন স্পেসিফিক স্ক্রিপ্টটাতে আমাদের কি কি করতে পারি। স্পেসিফিক কয়েকটা প্রপার্টিকে আমরা সিরিয়ালাইজ করতে পারি। আর ওইটাকে আনসিরিয়ালাইজ করা হলে কি হয়? ঘুমন্ত অবস্থা থেকে সে জেগে যায়। আর সাথে কল হয় কে? সাথে জেন ইঞ্জিন কল করার চেষ্টা করে কাকে? আনসিরিয়ালাইজ করা হলে, আনসিরিয়ালাইজ ফাংশনকে কল করলে কোন ম্যাজিক মেথড অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে? ওয়েক আপ। সেইটা আমরা লিখে দেই। এটা এখন আমরা কোডটা করি নাই, স্লিপের কোড করছি, ওয়েক আপেরটা করছি। পাবলিক ফাংশন আন্ডারস্কোর ওয়েক আপ। এখন এখানে যদি আপনি বলে দিতেন যে সেশন নেম প্রসূন, তার মানে কি হতো? যে সে যে তখন আবার আগের স্টেটটা ফিরে পাইতো সে।
যে জিনিসটা হারায় যাচ্ছে সেই জিনিসটাকে আবার রিসেট করে দেওয়ার জন্য একটা মেথড, যেটা আপনি যে মেথডে আপনি এখানে বলে দিতে পারেন যে ডু সামথিং। এখানে একটা ডিস ডু সামথিং, এই ডু সামথিং এর মধ্যে কি কি আছে থাকতে পারে, যে প্রসূনের নামটা সেশনে সেট করে দেওয়া, আবার রিসেট করে দেওয়া, সময়ের কারণে সিচুয়েশনগত কারণে যেটা হারায় গেল সেই ইনস্ট্যান্সটাকে আবার রিসেট করে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা, সেই কাজটা আমরা এই এই ব্লকে করাই নিতে পারি ওয়েক আপ মেথডের মধ্যে। ঠিক আছে? তো এখন এখন বলেন ওয়েক আপে কি কল হবে? ডু সামথিং। এখন দেখেন আই এম ডুইং সামথিং, এটা কল হয়েছে কোত্থেকে? ওয়েক আপ থেকে না? আই এম ডুইং সামথিং এটা কল হয়েছে ওয়েক আপ থেকে, এবং ফাইনালি ভার্ডাম করছে, ভার্ডাম করে দেখলাম যে সবগুলা পেয়ে গেছি না, যদিও সিরিয়ালাইজ করছিলাম অনলি দুইটাকে, সিরিয়ালাইজ করছিলাম অনলি নেম এবং ফোন নাম্বারকে, কিন্তু পেয়ে গেলাম অ্যাড্রেস, নেম অ্যাড্রেস ফোন নাম্বার তিনোটাই অ্যাজ ইট ইজ, যেমন অবজেক্টটা ছিল সেই অবস্থায় পেয়ে গেলাম। আমার ওবিজিটা যে অবস্থায় ছিল, নিউ ওবিজিটা সেম অবস্থায় পেয়ে গেলাম। আপনারা কি কোড চাচ্ছেন না আউটপুটটা? এখন আপনাদের কাজ হচ্ছে এই কোডটা আমি আবার শেয়ার করে দিচ্ছি। কোথায়? আপনারা এটাকে আলাদা আলাদা করবেন, তাহলে বোঝা যাবে আপনারা আলাদা আলাদা করতে পারা মানে আপনারা প্রত্যেকটা এক্সারসাইজ বুঝছেন। আচ্ছা, তাহলে তো আরও দুইটা বাকি আছে, ওই দুইটা শেষ করে নেই। স্লিপ আর ওয়েক আপ বললাম, এখন আর দুইটা আছে, আমরা 12টা মোট এই দূর পর্যন্ত পড়লেই হবে আমাদের, বাকিগুলো লাগবে না। টু স্ট্রিং আর ইনভোক। টু স্ট্রিং আর ইনভোক কাজ করে কি নিয়ে? কোনো একটা, এই যে এই চারটা ওয়েক আপ দেখেন, টু স্ট্রিং আর ইনভোক এরাও কাজ করে একটা অবজেক্টের কোনো ভুল করলে, ভুল অপারেশন চালাইলে। অবজেক্টের ভুল অপারেশন মানে মনে করেন আপনি কোনো একটা অবজেক্টকে, ওবিজে না আমাদের অবজেক্টের নাম, ওবিজেকে আপনি যদি ইকো করতে যান কি বলবে বলেন তো? আচ্ছা করে দেখেন, চেষ্টা করেন। ওবিজেকে আমরা যদি সরাসরি ইকো করতে যাই, দেখেন আমি লিখতেছি ইকো ওবিজে, কি বলে দেখি তো? বলে যে ক্যাচেবল ফ্যাটাল এরর, অবজেক্ট ক্লাস পারসন কুড নট বি কনভার্টেড টু স্ট্রিং। একটা অবজেক্ট কুড নট বি কনভার্টেড টু স্ট্রিং। ইকো ফাংশন কি করে? একটা স্ট্রিং আকারে সে স্ট্রিংকে একটা সে ইকো করতে পারে না। তো আমরা এখানে কি করতেছি, একটা অবজেক্টকে স্ট্রিং হিসাবে ট্রিট করাইতে চাচ্ছি, কিন্তু সে তো বলতেছে না এটা তো সম্ভব না, তুমি হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ এটা তুমি স্ট্রিং আকারে কেন একে চাচ্ছ, স্ট্রিং হিসাবে তুমি একে এক্সপেক্ট করতেছো বা কল চাচ্ছ। সেক্ষেত্রে আপনি একটা ফাংশন, একটা অবজেক্টকে যখন স্ট্রিং আকারে প্রিন্ট করতে যাবেন তখন সে এই টাইপের মেসেজ দিবে। কিন্তু যদি একটা অবজেক্টকে আপনি চান যে স্ট্রিং টাইপের ব্যবহার করবেন, কিন্তু এই এররটা না দিয়ে একটা ম্যাজিক মেথডে আপনাকে নিয়ে যাবে, সেটার নাম হচ্ছে টু স্ট্রিং। একটা অবজেক্টকে আপনি যখন স্ট্রিং হিসাবে ব্যবহার অপারেশন করতে যাবেন তখন এই এরর মেসেজটা না দেখায় আপনার একটা এরর মেসেজটা না দেখায় একটা পাবলিক ফাংশন আন্ডারস্কোর কি নাম, টু স্ট্রিং, এই টু স্ট্রিং এর মধ্যে নিয়ে যাবে। এখানে আপনি রিটার্ন করে দেন, টু স্ট্রিং এর মধ্যে রিটার্ন করে দেন যেইটা ইচ্ছা সেই স্ক্রিন, যে আর ইউ ক্রেজি, হ্যাঁ আর ইউ ক্রেজি, তারপর হচ্ছে আই এম জাস্ট অ্যান অবজেক্ট, আই এম জাস্ট অ্যান অবজেক্ট, ওবিজেইসিটি না, নট এ স্ট্রিং। মনে করেন আপনার এটা কাস্টমাইজেবল একটা মেসেজ না? ঠিক আছে, এটা আমাদের একটা নিজস্ব মেসেজ। এখন দেখেন এখানে এর ফেটাল এররটা না দিয়ে আপনাকে কি বলতেছে, আর ইউ ক্রেজি, আই এম জাস্ট অ্যান অবজেক্ট নট এ স্ট্রিং।
আপনি যে একটা অবজেক্টকে স্ট্রিং আকারে প্রিন্ট করার চেষ্টা করছেন সেটা সে সেন্স করছে। হ্যাঁ, আপনি যে কোনো কাজ করে নিতে পারেন। যে এরকম যদি কোনো ভুল করে যে আপনি ভুলবশত কোনো একটা অবজেক্টকে আপনি স্ট্রিং হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, হয়তো হতে পারে সেটা আপনি একটা মানে যে কোনো স্ট্রিং অপারেশন এর উপর চালাইলেন, কনক্যাটেনেট করতেছেন একটা অবজেক্টকে, তখনও সে একই কথা বলবে। ইকো না করে আপনি যদি এরকম করেন যে কথার কথা দেখেন $str ইজ ইকুয়াল টু ওবিজে ডট মানে কি কনক্যাট, তার মানে কি এটাও একটা স্ট্রিং অপারেশন করার চেষ্টা করতেছি না? কাকে? অভিজেকে না? কি করার চেষ্টা করতেছি? স্ট্রিং অপারেশন। তখন কি বলে? আচ্ছা, এটা সে সেন্স করতে পারে নাই, বাট করা উচিত ছিল যে একটা স্ট্রিং, যে কোনো একটা স্ট্রিং অপারেশন হইলেই তাকে ট্রু স্ট্রিং সে শুধুমাত্র আউটপুটের ক্ষেত্রেই করতে পারে, আউটপুট রিলেটেড কিছু দিলে, বুঝছেন? আপনি যদি ইকো করতে যান সেক্ষেত্রেই শুধুমাত্র এই কাজটা করবে। হ্যাঁ, এটাই আউটপুট। তো এই আউটপুটটা তখন হয়ে যাবে কি, এরর না দিয়ে আমাদেরকে আমাদের কাস্টমাইজেবল ইয়ে মেসেজটা দিবে। হ্যাঁ, এটা আচ্ছা 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 রাইট, ওটা ভালো বলছে। আমি তো ইয়ে করিনি, ইকো করিনি, ইকো এসটিআর, সেটাই, এটা হওয়া উচিত না। স্ট্রিং অপারেশন চেষ্টা করতেছি, ডলার, ঠিক বলছেন। মানে আমার লজিক্যালি আমি বুঝি যে এটা স্ট্রিং অপারেশনের চেষ্টা করা হচ্ছে। সে তখন কীভাবে যাবে, অভিজের ঘরে কি বসবে, আর ইউ ক্রেজি, তারপর লাস্টে হবে হ্যালো। থ্যাংক ইউ এটা খেয়াল করার জন্য, এই যে আর ইউ ক্রেজি লাস্টে হ্যালো, তার মানে অবজেক্টকে সেই স্ট্রিং ইকুইভ্যালেন্ট আকারে কাজ করাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখন বলেন টু স্ট্রিং গেল, এবার হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি ভুল করে বা সজ্ঞানে বা অজ্ঞানে একটা অবজেক্টকে আপনি যদি ফাংশন আকারে পাস করতে যান, তখন সে অটোকল হবে কে? সাপোজ ডলার ওবিজে, এ কি একটা অবজেক্ট না? একে একটা মেথড বা ফাংশন, কিন্তু আপনি একটা ফাংশন আকারে তাকে কল করে দিলেন, তাহলে ইয়ে হবে কে? এবং তার কোনো একটা প্যারামিটারও মনে করেন দিলেন, তাহলে অটোকল হবে কে? ইনভোক নামক একটা ম্যাজিক মেথড। ইনভোক একটা ম্যাজিক মেথড। এখন ইনভোক ম্যাজিক মেথডে আসলে দেখা যাচ্ছে কি, সে প্যারামিটারটাকে ধরতে পারে না, জাস্ট একটা আচ্ছা এর মধ্যে দেখেন তো ধরতে পারে কিনা, আমি দিয়ে দিই, ধরতে পারার তো কথা। যেমন এটাতে যদি আমি দিয়ে দিই যে ভ্যালু, তাহলে ভ্যালু মানে ভ্যালু, হ্যাঁ, তাহলে এখানে দিলাম ইকো আই এম ইনসাইড অমুক মেথড, এখন দেখেন আমি একটা অবজেক্টকে কি হিসেবে কল করছি, ফাংশনের মতো করে কল করছি, তখন কে কল হয়? তখন দেখেন বলতেছে আই এম ইনসাইড পার্সন ইনভোক, আর ভ্যালুটা যদি তার প্রিন্ট করে দিতে চান, তার ভ্যালুটা ইকো ভ্যালু ইজ ইকুয়াল টু ডলার ভ্যালু। ঠিক আছে, এবার একটা ডলার ভ্যালু একটা বিআর দিয়ে দিই। দেখেন ভ্যালুটা কত পাস করছিলাম, 12 গিয়ে ধরা দিচ্ছে না ওখানে, পেয়ে গেছেন। এখন আপনাদেরকে কোডটা দিয়ে দেই, কোডটা আপনারা দেখে আলাদা আলাদা করবেন।
এটা কি টেক্সট ফাইল আকারে দিলে আরও ভালো হবে, যে তাহলে স্টাডি করে করে, নাকি নাকি এইভাবেই থাক? আপনারা এখন কি করবেন জানেন, প্রত্যেকটাকে আলাদা আলাদা করবেন। যেমন কনস্ট্রাক্ট নামে একটা ম্যাজিক মেথড, একটা ফাইল নেবেন, কনস্ট্রাক্ট নামক একটা ফাইল নেবেন, নাম দিবেন কি, আন্ডারস্কোর দিয়ে ফাইল নেম দেওয়া যায় না, যায় তো, আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এই নামে একটা ফাইল হবে। এখানে আপনারা কি করবেন এটা আপনারা জানেন। এবার আরেকটা ফাইল নেবেন ডেস্ট্রাক্ট, এই যে আপনারা যেটা বললেন আর কি, ওই যে পিছে আলাদা আলাদা এখন নিজেরা করেন, আমি করলে তো লাভ নাই, প্র্যাকটিস তো করতে হবে আপনাদেরকে। একজন তো ঘুমাই গেছে, হ্যাঁ আছেন, উনি ওয়েক আপ করাইতে হবে, আনসিরিয়ালাইজ করেন ওনাকে। আচ্ছা এখন আপনার মনের মতো কাজটা শুরু করেন যেভাবে চাচ্ছেন, সেটা হচ্ছে কনস্ট্রাক্ট, এবার আন্ডারস্কোর আন্ডারস্কোর ডেস্ট্রাক্ট, এভাবে করে করেন, আমি দেখতেছি সবারটা। আপনাকে ব্যাকআপ কই এখানে, এবার কি হয়েছে বুঝলেন না, তখন তো একটা কাজের মধ্যে ছিলাম। এভাবে করে করে প্রতিটা ম্যাজিক মেথডকে আলাদা করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল ম্যাজিক মেথডস।